হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা? সবাই কেমন আছো? স্থিতিবিদ্যা অধ্যায়ের লেকচার 2 এর পার্ট 2 তে সবাইকে স্বাগতম। গতকালকে রাতে আমরা লেকচার 2 2 ঘন্টা ক্লাস নিছিলাম। 8.2 বা 8 এর বি পড়তেছিলাম, আর 5টা ম্যাথ বাকি আছে। এই 5টা ম্যাথ আমরা আজকের এই পার্ট 2 তে করব। সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টার মধ্যেই আশা করি কমপ্লিট হয়ে যাবে, এবং আজকের এই পার্ট 2 এর সাথে সাথে 8.2 বা 8 এর বি কমপ্লিট হয়ে যাবে। তারপর বাকি থাকবে শুধু 8 এর সি। 8 এর সি আমাদের 3 নাম্বার লেকচার রবিবারে। তোমরা জানো রবিবারে স্থিতিবিদ্যার 3 নাম্বার ক্লাস, রবিবারে আমাদের স্থিতিবিদ্যা অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। তো সবাই কেমন আছো বলো? আজকের এই ক্লাসটা বোঝার জন্য অবশ্যই গতকালকে রাতে লেকচার 2 পার্ট 1 ওই ক্লাসটা করা থাকা লাগবে। একটু বলো তো, আজকের ক্লাসটা যারা লাইভে করতে আসছো, আমি আশা করব অবশ্যই গতকাল রাতে পার্ট 1 লেকচার 2 পার্ট 1 ক্লাসটা তোমরা করে আসছো, তাই না? হ্যাঁ, ওকে, ঠিক আছে। আর 1 মিনিট পরে শুরু করতেছি। সবাই আসুক, সবাই আসুক, আর 1 মিনিটের মধ্যে শুরু করে দিচ্ছি। গতকালকে আমরা কোন পর্যন্ত পড়ছিলাম? গতকাল রাতে আমরা এই যে এই ম্যাথটা দিয়ে শেষ করছিলাম, তাই না? বলো, গতকাল রাতে আমরা এই ম্যাথটা দিয়ে শেষ করছিলাম। কার কার মনে আছে একটু বলো। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে চলো শুরু করি। প্রশ্ন তোলা লাগবে না, শোনো, প্রশ্ন তোলার দরকার নাই, শুধু নাম্বারটা লিখো। 44 নাম্বার ম্যাথ, প্রশ্নটার নাম্বার লিখে প্রশ্নটা রিডিং পড়ো ভালো মতো। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এই ম্যাথটা সুপার ইম্পর্টেন্ট। বুয়েটে একবার আসছিল, যে কোনো বছর আবার চলে আসতে পারে। এটা 5 স্টার ম্যাথ, এটা বুয়েট ভর্তি পরীক্ষার জন্য 5 স্টার। দেখো কি বলছে, 6 ও 8 মিটার দীর্ঘ একটি সুতার সাহায্যে 60 কেজি ভরের একটি বস্তুকে ঝুলানো হয়েছে। সুতা দুটির অপর প্রান্তদ্বয় 10 মিটার দীর্ঘ একটি রডের দুই প্রান্তে বাঁধা আছে। রডটি এমন ভাবে রাখা যে বস্তুটি রডটির মধ্যবিন্দুর ঠিক খাড়ার নিচে অবস্থান করে। সুতা দ্বয়ের টান নির্ণয় করো। প্রশ্নটা আরেকবার পড়ো সবাই, মিনিমাম প্রশ্নটা 2 বার রিডিং পড়ো। 6 ও 8 মিটার দীর্ঘ একটি দুইটি সুতার সাহায্যে 60 কেজি ওজনের একটা বস্তুকে ঝুলানো হয়েছে। সুতা দড়িটা 10 মিটার দীর্ঘ একটা রডের দুই প্রান্তে বাঁধা। খেয়াল করে দেখো, ধরো ওয়েট, তোমরা আগে চিত্রটা আঁকায়ও না, তোমরা আগেই চিত্র আঁকায়ও না। ধরো এটা হচ্ছে একটা এ বি রড, এটা হচ্ছে একটা এ বি রড। নরমালি তো আমরা রড গুলোকে এইভাবে আণবিক বা এক অক্ষের সমান্তরাল ধরে আঁকাই। ধরো এটা দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, 10 মিটার। একটা সুতা 6 মিটার, ধরো এটা 6 মিটার, এটা একটু ছোট করে আঁকি, আর আরেকটা 8 মিটার, এটা একটু বড় করে আঁকি। ওয়েট, ধরো ওয়েট, তোমরা আগে চিত্র আঁকায়ও না, খেয়াল করে দেখো। ধরো এইটার দৈর্ঘ্য 6, এইটার দৈর্ঘ্য 8 মিটার। ধরো এই সি বিন্দুতে একটা বস্তু ঝুলানো হয়েছে। বস্তুটার ওজন কত? বস্তুটার ওজন কত? 60 কেজি। 60 কেজি ওজনের একটা বস্তু, 60 কেজি ওজনের একটা বস্তু এখানে ঝুলানো হয়েছে। ওয়েট, নরমালি শোনো, নরমালি তো আমরা চিত্রগুলো এভাবে আঁকাই, তাই না? তোমরা প্রশ্নটা চিত্রটা আঁকায়ও না, আগে আগে প্রশ্নটা রিডিং করো ভালো মতো। আমরা যদি এই যে এ বি দণ্ডটাকে অনুভূমিক বরাবর এভাবে আঁকি, খেয়াল করে দেখো তো প্রশ্নে কি বলছে। প্রশ্নে বলছে রডটি, বস্তুটি রডটির মধ্যবিন্দুর ঠিক কারা নিচে অবস্থান করবে। এখন আমাকে তোমরা বলো, আমি যে চিত্রটা আঁকাইছি দেখো, বস্তুটা একদম ঠিক মধ্যবিন্দুতে অবস্থান করবে। আমি যে চিত্রটা আঁকাইছি, এই সুতাটার দৈর্ঘ্য 6 মিটার, এটা 8 মিটার। এটা কি এই এবি রডের মধ্যবিন্দু হবে আমাদের চিত্র অনুযায়ী? বলো। প্রশ্নে বলছে এই যে ডি বিন্দুটা হইতে হবে এবি রডের মধ্যবিন্দু। আমাদের চিত্র অনুযায়ী ডি বিন্দুটা কি এবি রডের মধ্যবিন্দু হবে? বলো, বলো। প্রশ্নে বলে দিছে এবি রডটা এমন ভাবে রাখতে হবে যাতে এই বস্তুটা এই রডের ঠিক মধ্যবিন্দু বরাবর ঝুলে থাকে। আমরা তো জানি একটা বস্তু তো একদম উলম্ব বরাবর ঝুলে থাকে। তাহলে তুমি যদি এই উলম্ব রেখাটাকে পিছনের দিকে বর্ধিত করো, তাহলে এই ডি বিন্দুটা হইতে হবে এবি রডের মধ্যবিন্দু। তাহলে এখানে তো এটা মধ্যবিন্দু হবে না, এই চিত্র অনুযায়ী মধ্যবিন্দু হবে না। তাইলে আমরা কি করব? আমি যদি এইভাবে এই এবি রডটাকে অনুভূমিক বরাবর রাখি, তাহলে এই এই সুতাটা 6, এইটা 8, জীবনেও এই ডি বিন্দুটা এবি রডের মধ্যবিন্দু হবে না। তাহলে কি করতে হবে? এই রডটাকে হয় তুমি দেখো, যেই দিকে দৈর্ঘ্য বেশি, দেখো তুমি তো দেখতে পাচ্ছ যে এডি এতটুকু হবে ছোট, বিডি হবে বড়। নরমালি হওয়ার কথা ছিল কি,
হওয়ার কথা ছিল ডি বিন্দুটা একদম ঠিক মধ্যবিন্দু, মানে এডি এবং বিডি সমান হওয়ার কথা। বাট এইভাবে এই রডটাকে সোজা মানে অনুভূমিক বরাবর রাখলে ডি বিন্দুটা মধ্যবিন্দু হবে না, এডি হবে ছোট, বিডি হবে বড়। তাহলে কি করতে হবে, যে দিকেরটা বড় সেই দিকেরটাকে উঁচু করে দিতে হবে, অথবা যে দিকেরটা কম সেটাকে নিচু করে দিতে হবে, যে কোনো একটা। ধরো এটা অনুভূমিক রেখা, তুমি বি কে উপরে উঠায় দাও অথবা এ কে নিচে নামাই দাও, কথা একই। আমি নতুন করে চিত্রটা আগাইতেছি, দেখো ধরো এই যে এরকম করে দিলাম, আমি একে ঠিক রেখে ধরো বি কে একটু উঁচা করে দিলাম। তাহলে এইবার চিত্রটা কেমন হবে দেখো, এইবার চিত্রটা কেমন হবে, ধরো এইবার হবে এরকম, ওয়েট, যেই পাশে দৈর্ঘ্যটা বেশি ওই পাশেরটাকে উঁচা করে দিবা, অথবা যেই পাশে দৈর্ঘ্য কম সেটাকে নিচু করে দিবা, কথা একই, যে কোনো একটা করলেই হবে। এই যে দেখো এইবার চিত্রটা হবে এইরকম, এইবার চিত্রটা এইরকম হবে, দেখো বলো এইবার কি ডি বিন্দুটা দেখে মধ্যবিন্দু মনে হচ্ছে? ওয়েট ওয়েট ওয়েট, এইবার ডি বিন্দুটাকে দেখে মধ্যবিন্দু মনে হবে কিনা দেখো, ওয়েট, এই যে দেখো যেই দিকে দৈর্ঘ্য বেশি ছিল আমরা সেই দিকে উঁচু করে দিছি, সেই দিকে উঁচু করে দিছি। দেখো এই যে এবার এটা 6, এটা তো 8, এই যে এটা ছিল 8, ধরো এটা হচ্ছে বি বিন্দু, ওয়েট, এটা হচ্ছে বি বিন্দু, এই যে, এবং এটা হচ্ছে সি বিন্দু। আগে চিত্রটা কে কে বুঝছো বলো, এই ম্যাথটা চিত্রটা বুঝতে পারলে এই ম্যাথ অর্ধেক শেষ, 60 কেজি। এবার এই যে এটা হচ্ছে ডি বিন্দু, বলো চিত্র কয়জন বুঝছো একটু বলো ভাইয়া, চিত্রটা কয়জন বুঝছো? আমরা যদি এ বি রডটাকে সোজাসুজি মানে অনুভূমিকের সমান্তরাল রাখি, জীবনেও এই ওজনটা ঠিক মধ্যবিন্দু বরাবর, এই যে তোমাকে বলে দিছে যে রডটি এমন ভাবে রাখা যে বস্তুটি রডটির মধ্যবিন্দুর ঠিক খাড়া নিচে অবস্থান করে। তো এই ঘটনাটা তখনই ঘটবে যখন দেখো এইদিকে দূরত্ব বেশি ছিল এইদিকে কম, হয় তুমি বি বিন্দুটাকে উপরে করে দাও অথবা এটাকে নিচে করে দাও, কথা তো একই। তুমি বিটাকে উপরে করো অথবা এটাকে নিচে নামাও, যে কোনো একভাবে করলেই হবে। এইবার তো ম্যাথ শেষ। এইবার আমার এইটা 6, এটা 8, এটা 10, তাহলে এই অ্যাঙ্গেলটা অবশ্যই 90 ডিগ্রি। কেন? পিথাগোরাস সাহেবকে কল দাও, পিথাগোরাস সাহেবকে কল দিলে এটা হবে 90 ডিগ্রি। এখন একটু ওয়েট, তোমাদের কি এই ম্যাথটার কথা মনে আছে? এই যে এই ম্যাথটা কই কই কই, এই যে বলে ত্রিভুজ সূত্র দিয়ে, ত্রিভুজ সূত্র দিয়ে অনেক ইজিলি করে ফেলা যায়। এই যে মনে আছে এই রেখার সমান্তরাল করে এখানে একটা রেখা আঁকাইছিলাম, এটার দৈর্ঘ্য হবে এটার অর্ধেক এবং এই বাহুর মধ্যবিন্দুগামী, মনে আছে কার কার? তুমি লামির সূত্র দিয়েও করতে পারো, লামির সূত্র দিয়ে করলে বড় হবে, তার চেয়ে এইভাবে করে ফেলা অনেক ইজি। দেখো এই টাইপটা জাস্ট বলের ত্রিভুজ সূত্র বানায় ফেললে খুবই ইজি। সরি, হ্যাঁ, কিভাবে দেখো, খেয়াল করে দেখো, আমি ডি বিন্দু থেকে, তুমি এখানে একটা জিনিস দেখো, আগে তোমাকে বলছে কি, তোমাকে বলছে সুতা দ্বয়ের টান নির্ণয় করো। ধরো এই যে সি অংশের টান, সি অংশের টান T1 আর সিবি অংশের টান ধরো T2, হ্যাঁ, T1 T2, এখানে মোট বল আছে কয়টা? 3টা। সি বিন্দুতে মোট বল আছে 3টা, T1 এই সি অংশের টান T1, সিবি অংশের টান T2 এবং এই যে ওজনটা 60 কেজি। তো এখন খেয়াল করে দেখো, আমি এখান থেকে এই এসি বাহুর সমান্তরাল করে, এসি বাহুর সমান্তরাল করে এখানে একটা রেখা আঁকাইলাম, এসি বাহুর সমান্তরাল করে এখানে একটা রেখা আঁকাইলাম। তাহলে বলো তো এটা অবশ্যই কি এই বাহুর মধ্যবিন্দুগামী হবে, ধরো এটা ই বিন্দু, এবং এটা দৈর্ঘ্য হবে এটার অর্ধেক। দেখো এই যে আমি কি করছি, ডিই সমান্তরাল, এটা তোমার লেখার দরকার নাই, আমি তোমাকে বোঝানোর জন্য লিখতেছি, ডিই সমান্তরাল এসি, তাহলে অবশ্যই ডিই এর দৈর্ঘ্য হবে এসি এর অর্ধেক, এসি এর দৈর্ঘ্য হচ্ছে 6, তাহলে ডিই এর দৈর্ঘ্য হবে 3, আবার ই বিন্দু হবে বিসি এর মধ্যবিন্দু, তাহলে বিসি এর দৈর্ঘ্য যেহেতু 8, দেখো এই যে টোটাল বিসি এর দৈর্ঘ্য কত? 8, তাইলে এতটুকুর দৈর্ঘ্য কত হবে? যে এখান থেকে সি থেকে ই, এতটুকুর দৈর্ঘ্য হবে 4, এতটুকুর দৈর্ঘ্য হবে 4। এখন আমাকে তোমরা বলো তো এই অ্যাঙ্গেলটা যেহেতু 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত বলো, এই অ্যাঙ্গেলটা কত? ভাই এটা 90 হলে অবশ্যই এটাও 90, কারণ কি এই দুটো রেখা সমান্তরাল এবং একই ছেদক। এটা 90 হলে এটাও 90, কারণ এই যে দেখো এই দুইটা সমান্তরাল রেখা এবং বিসি হচ্ছে তাদের ছেদক। তাহলে এখন আমাকে বলো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটার দৈর্ঘ্য 4, এটা 3, এটা কত? অতিভুজটা কত বলো তো দেখি, পিথাগোরাস সাহেবকে কল দাও। এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এটা 90 ডিগ্রি, মানে এটা অতিভুজ,
এটা 3 এটা 4, তাহলে পিথাগোরাস সাহেবকে কল দিলে এটা হবে 5। চিত্রের মধ্যেই ম্যাথ শেষ, চিত্রের মধ্যেই ম্যাথ শেষ। এইবার আমাকে তোমরা বলো, এই যে দেখো, এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজে দেখো এই যে এই বাহু বরাবর আমরা T1 বিবেচনা করতে পারি। দেখো এই যে T1 কাজ করতেছে এই বরাবর, এই খেয়াল করে দেখো, এই যে ডিরেকশন গুলো দেখো, এই যে এই বরাবর কাজ করতেছে কি T1, T1 এই বরাবর কাজ করতেছে কি, এই বরাবর কাজ করতেছে 60 কেজি। দেখো 60 কেজি, মনে মনে, এগুলো এখন লেখা লাগবে না, তুমি মনে মনে চিন্তা করবা। এই বরাবর 60 কেজি আর এই বরাবর T2। দেখো তাহলে T1/3, T1 ডিভাইডেড বাই T1 যেই বাহু বরাবর কাজ করতেছে, এই যে এই বাহু বরাবর, এই যে দেখো T1 এই বরাবর, তুমি এটাকে এই বাহু দ্বারা মানে এবং দিকে নির্দেশ করো। দেখো একই দিকে, এই যে T1W T2, এই যে T2 T1W একই ক্রমে এই ত্রিভুজ দ্বারা নির্দেশ করা যায়। তাহলে T1 ডিভাইডেড বাই সেই যেই বাহু দ্বারা নির্দেশিত তার দৈর্ঘ্য 3 ইকুয়ালস টু, খেয়াল করে দেখো, আরেকটা হচ্ছে T2, আরেকটা হচ্ছে W, আরেকটা হচ্ছে W। W এর মান কত? W হচ্ছে 60। দেখো T2 কোনটা দ্বারা নির্দেশিত? এটা দ্বারা। এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4, অর্ধেক 8 এর অর্ধেক 4, আর 60 সেটা নিচে বসবে 60, এই যে এই বাহু দ্বারা নির্দেশিত তার মান হচ্ছে 5। এটা 5/60। বলো কে কে বুঝছো? T1 সমান এখানে 12, 3/12 36, আর T2 সমান এখানে 4, এখানে 12, 4/12 48। একক কি হবে? কেজি ওজন, তাই না? কেজি ওজন, কেজি। কে কে বুঝছো বলো ভাই? এটা এক লাইনের ম্যাথ, চিত্রের মধ্যে ম্যাথ শেষ, এবং বুয়েট ভর্তি পরীক্ষার জন্য 5 স্টার। এই ম্যাথটা পরীক্ষায় আসবে, বলে দিলাম। কবে আসবে জানি না, তোমাদের কে বুঝছো একটু বলো। এই ম্যাথটা সুপার ডুপার ইম্পর্টেন্ট। গত ক্লাসটা মানে পার্ট 1 লেকচার 2 পার্ট 1 যারা করছো, এই যে এখানে দেখাইছিলাম যে এই টাইপের ম্যাথগুলো তুমি, এই যে দেখো, এই যে এই টাইপের ম্যাথগুলো তুমি লামি দিয়েও করতে পারো, লামি দিয়েও করতে পারো, তবে বলের ত্রিভুজ সূত্র দিয়ে করে ফেললে খুব ইজি। ত্রিভুজ সূত্র দিয়ে করে ফেললে লামির চাইতে আরো বেশি ছোট হয়ে যায়। পারবা? এখন এই সেম টাইপের একটা ম্যাথ হাউস ওয়াইফ, উত্তর লিখে দিছি, কে কে পারবা বলো? প্রশ্নটা পড়ো। আজকে ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে এটা করে মিলাবা, খুবই ইম্পর্টেন্ট, খুবই 5 স্টার, 5 স্টার। আমি আবার বলে দিচ্ছি, এটা পরীক্ষা আসবে। আজকে এইবার আসুক বা পরের বার আসুক, আসবে 100% শিওর, বলে দিলাম। পারবা কে কে বলো? পারবা কে কে বলো? বলো বলো, খুবই খুবই 100% ইম্পর্টেন্ট এই ম্যাথটা। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো। 100% ইম্পর্টেন্ট, সুপার ডুপার ইম্পর্টেন্ট, 5 স্টার। এইবার এই ম্যাথটা বলো, বোর্ডে অনেকবার আসা ম্যাথ না? প্রশ্নটা দেখো, প্রশ্নটা দেখো, রিডিং পড়ো। এই ম্যাথটা পরীক্ষায় এভাবে থাকে, অথবা মাঝে মধ্যে এভাবেও থাকে যে বর্গমূল করে দিলাম, মানে লসাগু করে দিলাম, কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার সমান 1/w স্কয়ার। বর্গমূল করে উল্টায় দেও, বর্গমূল করে উল্টায় দেও, উপরে পি কিউ, নিচে রুট ওভার অফ কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার। প্রশ্নটা এভাবেও থাকে, এভাবেও থাকে, দুই ভাবেই থাকে, অনেকবার বোর্ডে আসা ম্যাথ। দেখো ভাইয়া, এই প্রশ্নটা রিডিং পড়ো। তোমাকে বলতে পারে যে প্রমাণ করো যে 1/p স্কয়ার মাইনাস 1/q স্কয়ার সমান 1/w স্কয়ার, অথবা তোমাকে এটাও প্রমাণ করতে বলতে পারে সেম সেম, এখানে লসাগু করে ডাব্লুর মানটা বের করলে বর্গমূল করে ডাব্লু সমান আসবে পি কিউ ডিভাইড বাই রুট ওভার অফ কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার। কথা একই। এখন কথা হচ্ছে এই ম্যাথটা ভালো মতো রিডিং পড়ো, খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাথটা এখনো পর্যন্ত বুয়েটে 2 বার আসছে, এবং এরকম ম্যাথ তোমরা ভেক্টরেও করছো, এরকম ম্যাথ ভেক্টরেও আছে, কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ও আছে। দেখো, একটি হেলানো সমতলের দৈর্ঘ্য ও ভূমির সমান্তরালে ক্রিয়াশীল যথাক্রমে পি ও কিউ বলদ্বয়। একটা হেলানো সমতলের দৈর্ঘ্য বরাবর কাজ করতেছে পি বল, ভূমির সমান্তরালে কাজ করতেছে কিউ বল। এরা প্রত্যেকে এককভাবে, আলাদাভাবে, এককভাবে ডাব্লিউ ওজনের কোন বস্তুকে তলের উপর স্থির রাখতে পারে। প্রমাণ করো যে 1/p স্কয়ার মাইনাস 1/q স্কয়ার সমান 1/w স্কয়ার। তুমি এই ম্যাথটা পরীক্ষা আসলে আগে মনে রাখবা যে এখানে সূত্র পড়বে কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার। তুমি এই ম্যাথটা দুই ভাবে করতে পারো, পি এর মান এবং কিউ এর মান বের করে বসে দিতে পারো লেফট হ্যান্ড সাইডে, অথবা মাঝে মধ্যে পরীক্ষা প্রশ্ন এইভাবে থাকে, তখন তো আর এখানে আমরা করব কিভাবে, কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার, এই সূত্র কোসেক স্কয়ার আলফা মাইনাস কট স্কয়ার আলফা সমান 1। এটা মনে রাখা দাও যে এই সূত্র দিয়ে আমরা এই ম্যাথটা করব। অনেকে পি এবং কিউ এর মান বের করে লেফট হ্যান্ড সাইডে বসায় দেয়, সেভাবেও হবে, কোনো সমস্যা নাই। কিন্তু প্রশ্নটা যদি এভাবে থাকে তখন তো তুমি কনফিউশনে পড়ে যাবা, যে তখন আর এই 1/p স্কয়ার মাইনাস 1/q স্কয়ার, তখন তো আর তুমি জলজ্যান্ত দেখতে পাবা না।
কাজেই এই সূত্রটা মনে রাখা বেশি সহজ, যে এইভাবে করে ফেললে ডিরেক্ট এইভাবে থাকুক আর এইভাবে থাকুক, যেটাই চাক তুমি নিয়ে আসতে পারবা, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার দেখো আগে চিত্রটা আঁকাই, প্রশ্নটা ভালো মতো বোঝো। ধরো এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি। তোমাকে বলছে একটি হেলানো সমতল, ধরো একটা সমতল হচ্ছে এই যে হলুদ কালার দিয়ে আঁকলাম, এটা হেলানো এবং ভূমির সাথে আলফা কোণে হেলানো। ধরো ভূমির সাথে আলফা কোণে হেলানো। এই সমতলের দৈর্ঘ্য ও ভূমির সমান্তরালে ক্রিয়াশীল পি এই তলের উপরে এখানে একটা বস্তু আছে। ধরো এই তলের উপরে এখানে কি আছে? বস্তু আছে। তো এই বস্তুটা কি এখানে স্থির অবস্থায় থাকবে বলো? এই বস্তুটার নিজস্ব ওজন কোণ দিয়ে ক্রিয়াশীল। এখানে যদি তুমি আলাদা করে কোনো বল প্রয়োগ না করো, এই বস্তুটা কি এখানে স্থির থাকবে? জীবাণু থাকবে না। তার ওজনের কারণে এই বরাবর তার একটা উপাংশ থাকবে বা লম্বাংশ থাকবে, সে এই দিকে এসে পড়ে যাবে, তাই না? আচ্ছা ঠিক আছে। তো এখন তুমি যদি এই বস্তুটাকে এখানে এই আনত তলের উপর স্থির রাখতে চাও, তুমি কি করতে পারো? প্রশ্নে বলেই দিছে যে তুমি আলাদাভাবে একবার সমতলের দৈর্ঘ্য বরাবর পি বল, ধরো এই যে সমতলের দৈর্ঘ্য বরাবর, এই যে সমতলের দৈর্ঘ্য বরাবর, এই বরাবর তুমি পি বল প্রয়োগ করতে পারো। এই বরাবর তুমি সমতলের এই সমতলের দৈর্ঘ্য বরাবর তুমি পি বল প্রয়োগ করতে পারো, এবং ভূমির সমান্তরালে, ধরো এই যে এটা ভূমি, ভূমির সমান্তরালে কিউ বল প্রয়োগ করতে পারো। তবে এই দুটো কিন্তু আলাদা আলাদা, একসাথে না। প্রশ্নে বলেই দিছে যে এরা এককভাবে বা আলাদাভাবে, এই যে এককভাবে এই ডাব্লু ওজনের বস্তুকে এখানে স্থির রাখতে পারে। খেয়াল করে দেখো, এই যে এই পি বলটা হচ্ছে হেলানো তলের দৈর্ঘ্য বরাবর, হেলানো সমতলের দৈর্ঘ্য বরাবর কাজ করতেছে পি বল, আর ভূমির সমান্তরালে কাজ করতেছে কিউ বল। এই দেখো ভূমির সমান্তরালে, যেটা ভূমি, ভূমির সমান্তরালে কাজ করতেছে কিউ বল। তো এরা প্রত্যেকে আলাদাভাবে এই ডাব্লু ওজনের বস্তুকে এখানে স্থির রাখতে পারে। এখন দেখো আমাকে বলো তোমরা, এখানে এই বস্তুটা যে এই হেলানো তলের উপর আছে, ধরো শুরুতে শুধু পি আছে, এরা কিন্তু আলাদাভাবে কাজ করে, হ্যাঁ একসাথে কিন্তু না। প্রশ্নে বলেই দিছে যে আলাদাভাবে ডাব্লু ওজনের বস্তুকে তলের উপর স্থির রাখতে পারে। তো প্রথমে শুধু পি নিয়ে কাজ করব, তারপর শুধু ডাব্লিউ নিয়ে কাজ করব। এখন আমাকে তোমরা বলো, তো প্রথমে যখন পি কাজ করতেছে, এখানে তো বল দেখতে পাচ্ছি দুইটা, একটা ডাব্লিউ আর একটা পি। এখানে আরো একটা বল আছে, বলো তো সেটা কি? এই বিন্দুতে দুইটা বল দেখতে পাচ্ছি, একটা ডাব্লু মানে ওজন, আর একটা হচ্ছে হেলানো তলের দৈর্ঘ্য বরাবর প্রযুক্ত পি বল, যেটা দিয়ে আমরা বস্তুটাকে স্থির রাখতেছি। হ্যাঁ, আরেকটা বল হচ্ছে তার প্রতিক্রিয়া বল। এই যে দেয়াল, এই যে এই হেলানো তলের উপর বস্তুটা যেহেতু আছে, কাজে এই হেলানো তলটা ঠিক লম্ব বরাবর কি প্রয়োগ করবে? ঠিক লম্ব বরাবর প্রতিক্রিয়া বল। এটা 90, এটাও 90, প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। তো এখানে খেয়াল করে দেখো, এখানে আমরা একটা ভূমির সমান্তরাল রেখা আঁকাই নেই, ভূমির সমান্তরাল রেখা আঁকাই নেই। এখন আমাকে তোমরা বলো তো, এটা যদি আলফা হয়, এটা তো 90, তাহলে এটা কত? এটা 90 মাইনাস আলফা, কারণ 180 না, এটা আলফা, এটা 90, তাহলে বাকি এইটা থাকবে 90 মাইনাস আলফা, 90 মাইনাস আলফা। এটা কত? এটা তো আলফা, এটা তো অনুরূপ কোণ, আর এটা তো 90, এটা 90। আশা করি সবগুলো অ্যাঙ্গেল বুঝতে পারছো। হ্যাঁ দেখো, এই ত্রিভুজের সবগুলো অ্যাঙ্গেল মিলে হচ্ছে 180, তাহলে এটা আলফা, এটা 90, তাহলে এটা অবশ্যই 90 মাইনাস আলফা। এইবার খেয়াল করে দেখো, শুরুতে আমরা লামির সূত্র দিয়ে করি, এটা লামি দিয়েও করা যাবে, লম্বাংশ দিয়েও করা যাবে। ধরো লামি দিয়ে করলাম, আমার কি দরকার? খেয়াল করে দেখো, আমার দরকার হচ্ছে পি, কিউ এবং ডাব্লিউ, এই তিনটার মধ্যে সম্পর্ক। তো প্রথম ক্ষেত্রে আমরা নিলাম, যেহেতু বলে দিছে পি এবং কিউ প্রত্যেকে এককভাবে বা আলাদাভাবে এই ডাব্লিউ ওজনের বস্তুটাকে স্থির রাখতে পারে, তাহলে শুরুতে শুধু পি নিয়ে কাজ করব। তো আমার দরকার হচ্ছে পি এবং ডাব্লিউ এর মধ্যে সম্পর্ক, পি এবং ডাব্লিউ এর মধ্যে সম্পর্ক। আমার কিন্তু এই আর দরকার নাই, আরটাকে জাস্ট আমরা সাপোর্ট হিসেবে নিলাম, যে এখানে তিনটা বল ক্রিয়ার হতো, একটা ডাব্লিউ, একটা পি, একটা আর, তিনটা বল ক্রিয়া করে স্থির আছে, মানে সাম্যাবস্থায় আছে। তাহলে লামির সূত্র বসাইতে পারি। দেখো পি ডিভাইড বাই সাইন সমান ডাব্লিউ ডিভাইড বাই সাইন। পি এর নিচে অ্যাঙ্গেল বসবে, দেখো পি বাদ, বাকি দুটার মধ্যবর্তী কোণ, এই যে 90 প্লাস 90 মাইনাস আলফা, মানে 180 মাইনাস আলফা, সাইন
180 মাইনাস আলফা, আর ডাব্লিউ এর নিচে অ্যাঙ্গেল বসবে, ডাব্লিউ বাদ, বাকি দুইটা বলের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে সাইন 90 এর মান, সাইন 90 এর মান হচ্ছে 1, সাইন 180 মাইনাস আলফা মানে হচ্ছে সাইন আলফা। আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে এই যে এটা, কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার আলফা, এখানে মান বসাবো। তাহলে তুমি কোসেক আলফার মান বের করে ফেলো। দেখো 1 বাই সাইন, তুমি এটাকে এভাবে চিন্তা করো যে নিচে কি খেয়াল করে দেখো, পি বাই সাইন, পি বাই সাইন আলফা সমান ডাব্লিউ। তাহলে 1 বাই সাইন মানে কোসেক, কোসেক আলফা, কোসেক আলফা সমান ডাব্লিউ বাই পি। এই দেখো আমরা কোসেক আলফা পেয়ে গেছি, কোসেক আলফা পেয়ে গেছি। এইবার খেয়াল করে দেখো, সিমিলারলি প্রথম চিত্রে এটা পি ছিল, এবার দ্বিতীয় ক্ষেত্রে এই যে দেখো কিউ আসবে, কিউ কাজ করবে একদম ঠিক ভূমির সমান্তরালে। তুমি এবার মনে মনে চিন্তা করো, এবার পি নাই, তুমি মনে মনে চিন্তা করো এবার পি নাই। তাহলে এইবার খেয়াল করে দেখো কি হবে, সেম কাজ, সেম কাজ আরেকবার, জাস্ট পি এর জায়গায় কিউ নিব। আমরা প্রথমে পি এবং ডাব্লিউর মধ্যে সম্পর্ক নিছি, এখন এখন পি এবং সরি এবং এইবার কিউ এবং ডাব্লিউর মধ্যে সম্পর্ক নিব, কিউ এবং ডাব্লিউ, কিউ ডিভাইড বাই সাইন, ডাব্লিউ ডিভাইড বাই সাইন। দেখো কিউ এর নিচে অ্যাঙ্গেল বসবে, কিউ বাদ, বাকি দুইটা বলের মধ্যবর্তী কোণ 90 প্লাস 90 মাইনাস আলফা মানে 180 মাইনাস আলফা, 180 মাইনাস আলফা। আর ডাব্লিউর নিচে অ্যাঙ্গেল বসবে, এইবার ডাব্লিউ বাদ, বাকি দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল এতটুকু 90, এতটুকু আলফা, 90 প্লাস আলফা, 90 প্লাস আলফা। তাহলে খেয়াল করে দেখো কি আসতেছে, এখানে আসতেছে কিউ বাই সাইন 180 মাইনাস আলফা মানে সাইন আলফা, ডাব্লিউ বাই সাইন 90 প্লাস বাই সাইন, কস বাই সাইন মানে কট, ডাব্লিউ বাই কিউ। এই যে শেষ, ডাব্লিউ বাই কিউ। বলো কে কে বুঝছো? এবার এখানে বসায় দাও, এইবার এখানে বসায় দাও, ম্যাথ শেষ। কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার, ডাব্লিউ স্কয়ার বাই পি স্কয়ার মাইনাস এটা হচ্ছে ডাব্লিউ স্কয়ার বাই কিউ স্কয়ার সমান 1। তাহলে এখান থেকে ডাব্লিউ স্কয়ার কমন নিয়ে পক্ষান্তর করে ফেলো, তাহলে 1 বাই পি স্কয়ার, 1 বাই পি স্কয়ার মাইনাস 1 বাই কিউ স্কয়ার, 1 বাই কিউ স্কয়ার সমান 1 বাই ডাব্লিউ স্কয়ার। শেষ। বুঝতে পেরেছো কয়জন বলো? এবার এটা লম্বাংশ দিয়েও বুঝিয়ে দেই। আচ্ছা আগে বলো লামি দিয়ে কে কে বুঝছো? শোনো, পরীক্ষার হলে তোমার দুইটা আলাদা আলাদা চিত্র আঁকার দরকার নাই, তুমি চিত্র একটাই আঁকাবা, যে তলের দৈর্ঘ্য বরাবর পি কাজ করতেছে আর ভূমির সমান্তরালে কিউ কাজ করতেছে। তুমি পরীক্ষায় চিত্র একটাই আঁকাবা, যেহেতু বলে দিছে এরা আলাদা ভাবে ডাব্লিউ ওজনের বস্তুকে স্থির রাখে, কাজে যখন তুমি পি নিবা তখন কিউ থাকবে না, তখন থাকবে পি, ডাব্লিউ আর, এই তিনটা বল। আর যখন কিউ কাজ করবে তখন পি থাকবে না, তখন কিউ আর এবং ডাব্লিউ এই তিনটা বল সাম্যাবস্থায় থাকবে। এখানে আর এর কোনো কাজ নাই। প্রথম ক্ষেত্রে পি এবং ডাব্লিউর মধ্যে সম্পর্ক নিবা, আরেকবার কিউ এবং ডাব্লিউর মধ্যে, একবার বের করবা কোসেক আলফা, একবার কট আলফা, তারপরে এই যে এই সূত্র বসায় দিলে মিলে যাবে। তো এটা মিলে গেল। এরপরে যদি পরীক্ষায় এটা প্রমাণ করতে বলে, জাস্ট এই যে লসাগু করে বিয়োগ করে উল্টায় দিয়ে ডাব্লিউ বের করে ফেলবা বর্গমূল করে। বুঝছো? এইবার আমাকে বলো, এই সেম ম্যাথটা বুটেক্সে দুইবার রিটেনে আসতে পারবা কিনা? সবই সেম, খালি উল্টায় দিছে। উল্টায় বলতে কি, এখানে বলছিল সমতলের দৈর্ঘ্য বরাবর কাজ করতেছে পি আর ভূমির সমান্তরালে কিউ, আর এখানে উল্টা, এখানে বলছে যে হেলানো তলের দৈর্ঘ্য বরাবর কাজ করতেছে কিউ আর ভূমির সমান্তরালে কাজ করতেছে পি, মানে উল্টা যাবে, জাস্ট পি এর জায়গায় কিউ, এই যে এটা হবে কিউ, এটা হবে পি। এই যে লাস্টে দেখো আগেরটা যে প্রমাণ করছিলাম লাস্টে কিন্তু এরকম আসতো, এই যে এখান থেকে এটা আসবে, উপরে পি কিউ, নিচে রুট ওভার অফ কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার, আর এখানে দেখো পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। কে কে পারবা বলো? সেম সেম, এই পারবা কিনা বলো? সেম সেম ম্যাথ, জাস্ট পি এর জায়গায় কিউ বসবে, কিউ এর জায়গায় পি বসবে, নাথিং এলস। এখন এই ম্যাথটাই উপাংশ লম্বাংশ দিয়ে করি, চলো ওয়েট, লম্বাংশ দিয়ে করি। এই যে দেখো আমি এগুলো মুছে দিলাম, এটা দেখো কোসেক আলফা সমান আসছিল এইটা, কট আলফা সমান আসছিল এইটা, আমরা লামি দিয়ে করছি, লামি দিয়ে। কেউ যদি লম্বাংশ দিয়ে করে, ওয়েট, লম্বাংশ দিয়ে করে, ফিজিক্সে তোমরা যেভাবে করছো, ধরো প্রথমে কিউ নাই, পি আছে। এখন আমাকে বলো, ওয়েট, শোনো, পি বলটা যেহেতু এই বস্তুটাকে এখানে স্থির রাখতে পারতেছে, তাইলে পি বলের মান
আর ডাব্লু বলের এই বরাবর উপাংশ বলো, এবার উপাংশ কত? এই আগে আমাকে বলো, এই ডাব্লু বলের এই তল বরাবর এইদিকে লম্বাংশ কত? ডাব্লু cos 90 মাইনাস আলফা, ডাব্লু cos 90 মাইনাস আলফা। বলো এই দুটো সমান হবে না? একটু বলো। এই যেহেতু এই বস্তুটা এখানে কি আছে, স্থির আছে, শুধুমাত্র পি বলের কারণে বস্তুটা যেহেতু স্থির আছে, তাহলে উপরের দিকে পি আর নিচের দিকে এই ডাব্লু রূপাংশ, অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস আলফা। তাহলে ডাব্লু cos, আরেকবার দেখো cos, অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস আলফা, এই দুটো হবে পরস্পর সমান। ডাব্লু cos 90 মাইনাস আলফা সমান পি। খেয়াল করে দেখো, তাহলে cos 90 মাইনাস আলফা মানে কি? ডাব্লু সাইন আলফা সমান পি। এবার উল্টায় দাও, এই দেখো এটা উল্টায় দাও, উল্টায় দাও, এইদিকে নাও 1 বাই সাইন মানে কোসেক আলফা সমান ডাব্লু বাই পি। বুঝছো? এই বুঝছো কে কে? সেম সেম, এই যে দেখো, এই কয়জন বুঝছো? এটা সেম সেম আসছে। কিন্তু কেমনে করবা? তোমার লম্বাংশ, এই লম্বাংশ দিয়ে করতে ভালো লাগে নাকি লামি দিয়ে করতে? বলো, লম্বাংশ নাকি লামি? যার যেটা ভালো, যার যেটা ভালো লাগে। এইবার দেখো, ধরো ধরো এইবারও কাজ করতেছে, ওয়েট কই, এই বরাবর কাজ করতেছে কিউ, ধরো এই বরাবর কাজ করতেছে কিউ, কিউ। এবার ধরো পি নাই, এবার ধরো পি নাই, তাহলে খেয়াল করে দেখো, এই বরাবর ডাব্লু এর মান হচ্ছে ডাব্লু cos, ডাব্লু cos, এই বরাবর কিউ এর উপাংশ কত? কিউ এর উপাংশ এই বরাবর কিউ cos আলফা। এই কে কে বুঝছো? দেখো, আগে তো পি ডিরেক্ট এই বরাবর ছিল, এই বরাবর টোটাল বল আর এই বরাবর টোটাল বল সমান হবে, সমান হইলেই তো কাটাকুটি গিয়ে এখানে স্থির থাকবে। তো যখন এখানে পি ছিল, পি নিজেই একদম হেলানো তল বরাবর কাজ করতেছিল, তাহলে পুরা পি নিয়ে নিছি। এইবার কিউ, কিউ যেহেতু ভূমির সমান্তরালে, তাহলে এই হেলানো তল বরাবর এই কিউ এর উপাংশ কিউ cos আলফা সমান কিউ cos আলফা, কিউ cos আলফা। তাহলে এটা হবে ডাব্লু সাইন আলফা সমান কিউ cos আলফা। এখন cos কে তুমি সাইন দিয়ে ভাগ করে দাও, cos কে তুমি সাইন দিয়ে ভাগ করে দাও, এটা চলে আসবে। কে কে বুঝছো একটু বলো তো? এই কে কে বুঝছো? কে কে বুঝছো? তুমি লামি দিয়ে করো, লম্বাংশ দিয়ে করো, তোমার যেমনে ভাল লাগে। তোমার কাজ হচ্ছে কোসেক এবং কট বাইর করে এখানে বসানো, কোসেক এবং কট বাইর করে এখানে বসানো। এখন পরীক্ষায় প্রশ্নটা এভাবে থাকুক আর এভাবে থাকুক, এইটা তুমি বাইর করতে পারলে এটা অবশ্যই পারবা। তবে খেয়াল রাখবে, এইভাবে করতে গেলে চিত্র দুইটা আঁকানো লাগবে, নাইলে মনে মনে করতে গিয়ে আবার ভুল করে ফেলতে পারো। তুমি যদি মনে মনে করতে পারো তাহলে কোনো সমস্যা নাই। দেখো, আগে ছিল শুধু পি, পি এর উপাংশ সে নিজেই, তাহলে একবার হবে পি সমান ডাব্লু cos 90 মাইনাস আলফা। এই যে এই হেলানো তল বরাবর ডাব্লু এর উপাংশ, এই অ্যাঙ্গেলটা যেহেতু 90 মাইনাস আলফা, তাহলে হবে ডাব্লু cos 90 মাইনাস আলফা, 90 ডিগ্রি, ডিগ্রি দিয়ে দিই, ডিগ্রি মাইনাস আলফা। হ্যাঁ, আর এই বরাবর যখন কিউ নিবা তখন হবে কিউ cos আলফা। এই যে কিউ cos আলফা, একবার পি আর একবার কিউ cos আলফা। আশা করি বুঝছো। এখন এই সেম ম্যাথটা হুবহু বুয়েটে আসছে 21-22-এ। কে কে পারবা? আমি উত্তরগুলা লিখে দিছি, কে কে পারবা একটু বলো। দেখো চিত্র এঁকে দিছিল বুয়েটে, দেখো এই হুবহু সেম ম্যাথ বুয়েটে আসছে, হুবহু সেম। একটু প্রশ্নটা পড়ো, প্রশ্নে আরো তোমাকে সহজ করে দিছে, চিত্র এঁকে দিছে। দেখো এই যে চিত্র আঁকাই, দেখো ধরো এই যে এই বস্তুটা, ধরো এই বস্তুটার ডাব্লু কাজ করতেছে একদম ঠিক নিচের দিকে, এই যে ঠিক নিচের দিকে। ভাই এটা তো নতুন করে চিত্র আঁকানো লাগে না, আগের এই প্রশ্নে যে চিত্র আঁকানো আছে এটার মধ্যে কাজ ছেড়ে ফেলা যায়। একটা বল হচ্ছে যে 5 নিউটন, দেখো একদম অনুভূমিক বরাবর 5 নিউটন, এটা একদম ঠিক অনুভূমিক বরাবর বল। দেখো প্রশ্নটা পড়ো, খুবই ইজি ম্যাথ। আরেকটা হচ্ছে এই যে হেলানো তল বরাবর, হেলানো তল বরাবর, এই যে দেখো এই হেলানো তল বরাবর, হেলানো তল বরাবর এটা কত? 4 নিউটন, 4 নিউটন। তোমাকে বলছে একটি হেলানো সমতলে দৈর্ঘ্য ও ভূমির সমান্তরালে ক্রিয়াশীল যথাক্রমে 4 নিউটন এবং 5 নিউটন বলদ্বয় এককভাবে ডাব্লু ওজনের উপর স্থির রাখতে পারে। ডাব্লু এর মান নির্ণয় করো। ধরো এই অ্যাঙ্গেলটা আলফা, তুমি ধরে নিলা যে এই অ্যাঙ্গেলটা কত, ধরে নিলা এই লম্বাংশ দিয়ে করি, বলো তো এটা কি হবে? লম্বাংশ দিয়ে করি। প্রথমে বলো ওয়েট, এটা আলফা হইলে এই যে এটা তুমি এইখানে ধরো এই যে এই বরাবর নিলা, এটা যদি আলফা হয় তাহলে এটা হবে 90 মাইনাস আলফা, এটা হবে 90 মাইনাস আলফা। জায়গায় তো নেই, কই লিখি 90 মাইনাস আলফা, 90 মাইনাস আলফা। একবার হবে 4 নিউটন সমান 4 সমান, এই যে 4 সমান এটা ডাব্লু রূপাংশ হবে ডাব্লু cos 90 মাইনাস আলফা,
cos 90 মাইনাস আলফা মানে sin আলফা, w sin আলফা। দেখো তাহলে 4 সমান w sin আলফা, উল্টায় দাও 1 বাই sin মানে কোসেক, 1 বাই sin মানে কোসেক, ওই দেখো w/4 মিলে গেছে। আরেকবার 5 এর বেলায় 4 এর জায়গায় হবে এটা আলফা, এটা আলফা হলে এটাও আলফা, তাহলে 5 cos আলফা। দেখো এটা 4 এর জায়গায় হবে 5 cos আলফা। দেখো 4 পুরাটাই কি ছিল, সমতল বরাবর, এই যে এই তল বরাবর 4 পুরাটাই এই তল বরাবর ছিল, কিন্তু যখন 5 নিউটন কাজ করবে এরা দেখো একক ভাবে বলে দিয়েছে কিন্তু যে এরা আলাদাভাবে কাজ করে, আলাদাভাবে। প্রথমবার তুমি শুধু 4 নিবা, যে এই বরাবর 4 আর এই বরাবর হচ্ছে w cos, আগের ম্যাথটা হুবহু সেম 90 মাইনাস আলফা, আর এবার হবে 5, এইবার হয়ে যাবে 5 cos আলফা। 5 cos আলফা সমান w cos 90 মাইনাস আলফা, তাহলে 5 cos আলফা সমান w sin আলফা। আমরা জানি cos বাই sin মানে cot, cot আলফা সমান w/5। কে কে বুঝছো বলো তো? এটা কি আসলে করে দেওয়া দরকার ছিল? এটা কে কে নিজে নিজে পারতে? একটু আমাকে বলো। শোনো, বুয়েট ভর্তি পরীক্ষায়, আমি আবার বলতেছি, বুয়েট ভর্তি পরীক্ষায় হায়ার ম্যাথে 14টা ম্যাথের মধ্যে অন্তত 10টা ম্যাথ এই টাইপের আসবে, যে হুবহু কমন কিন্তু একটু ঘুরাই দেওয়া। তুমি এই ম্যাথটা বইয়ে করছো এইভাবে, বইয়ে তুমি এইভাবে করে গেছো, অনেকবার বোর্ডে আসা ম্যাথ এইটা। বইয়ে চিত্র আঁকা ছিল না, বইয়ে এইভাবে বলা ছিল, আর তোমাকে বুয়েটে কি করছে, চিত্র এঁকে দিছে, চিত্র এঁকে দিছে এবং ভ্যালু দিয়ে দিছে। বইয়ে ভ্যালু দেওয়া ছিল না, এখানে ভ্যালু দেওয়া আছে 4 নিউটন 5 নিউটন, তোমাকে বলছে মান বের করো। কে কে পারবা বলো? এই পারা উচিত না? একটু বলো, একটু কি কনফিডেন্স পাচ্ছ এখন? এই ম্যাথটার দুইটা টাইপ হইতে পারে। দুইটা টাইপ কি? একটা হচ্ছে এইটা যে একক ভাবে, শোনো এখানে কিন্তু বলছে যে দুইটা বল, একটা 4 নিউটন একটা 5 নিউটন, প্রত্যেকে একক ভাবে মানে প্রত্যেকে আলাদা ভাবে এই বস্তুটাকে স্থির রাখতে পারে। এখন প্রশ্নটা যদি এইভাবে আসে, এইবার প্রশ্নটা পড়ো, প্রশ্নটা পড়ে বলো সেম টাইপের ম্যাথ এখানে কি আলাদাভাবে বলছে নাকি দুইটা বল একসাথে ক্রিয়া করতেছে, একটু বলো। এই ম্যাথটাও আগের ম্যাথের মতোই, খালি পার্থক্যটা হচ্ছে আগের ম্যাথে বলছিল যে দুইটা বল আলাদাভাবে কাজ করে স্থির রাখে, আর এখানে একটু প্রশ্নটা পড়ো, দুইটা বল একসাথে, একটু ক্লিয়ার, একটু একটু প্রশ্নটা পড়ো। ভূমির সাথে আলফা কোণে হেলানো একটি সমতলের উপর 20 কেজি ওজনের একটা বস্তুকে তল, তল মানে হেলানো তল, হেলানো তল ও ভূমির সমান্তরালে, একটা হচ্ছে হেলানো তল বরাবর আর একটা ভূমির সমান্তরালে 10 কেজি ওজন এত মানের দুইটি সমান বল প্রয়োগ করে স্থির অবস্থায় রাখা হয়েছে। এখানে কিন্তু দুইটা বল একসাথে প্রয়োগ করে স্থির রাখা হয়েছে, এখানে কিন্তু আলাদা ভাবে বলে নাই, দুইটা বল একসাথে নিয়ে অ্যাপ্লাই করতে হবে, বুঝছো? দেখো এবার তলের উপর ক্রিয়ারত বলের পরিমাণ নির্ণয় করো। ওয়েট, তলের উপর ক্রিয়ারত বল মানে প্রতিক্রিয়া বল, তলের উপর ক্রিয়ারত প্রতিক্রিয়া বলের পরিমাণ। দ্বারা আমি তোমাকে জিজ্ঞেস করতেছি, প্রশ্নটা আগে বুঝাইতেছি, আগে চিত্রটা আঁকো। ধরো এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমির সাথে হেলানো, আলফা কোণে হেলানো, আলফা কোণে হেলানো একটা হেলানো তল। ধরো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার ওজন কত? ওজন হচ্ছে 20 কেজি। এই বস্তুটার ওজন, এই বস্তুটার ওজন 20 কেজি। এইখানে দুইটা বল প্রয়োগ করা হচ্ছে, একটা হচ্ছে হেলানো তল বরাবর, আরেকটা হচ্ছে ভূমির সমান্তরালে, আরেকটা হচ্ছে ভূমির সমান্তরালে। এটাও 10 কেজি, এটাও 10 কেজি। খেয়াল করে দেখো, 10 কেজি ওজন মানের দুইটি সমান বল প্রয়োগ করে এই বস্তুটাকে এখানে স্থির রাখা হয়েছে। তোমাকে বলছে তলের উপর ক্রিয়ারত বলের মান নির্ণয় করো। ওয়েট, শোনো আমার কথা শোনো, এই বস্তুটা এই হেলানো তলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করবে, হেলানো তলটাও প্রতিক্রিয়া বল কি ঠিক সমপরিমাণ দিবে না? আগে বলো। তার মানে আমাকে চাইছে আর এর মান, তোমার কাছে চাইছে আর এর মান। আগে বলো প্রশ্নটা কে কে বুঝছো? তোমাকে বলছে যে এই বস্তুটা এই হেলানো তলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করছে সেটা বাইর করো। তো আমরা তো জানি ভাই, খেয়াল করে দেখো, ওয়েট, এই বস্তুটা ধরো এটা অপোজিটে, এই বস্তুটা এই হেলানো তলের উপর নিচের দিকে মোট যতটুকু বল প্রয়োগ করবে, নিচের দিকে যতটুকু বল প্রয়োগ করবে, তলটা ঠিক সমপরিমাণ উপরের দিকে প্রতিক্রিয়া বল দিবে। এইবার আমাকে বলো তো এটার মান কত? লম্বাংশ দিয়ে বলো তো, লম্বাংশ দিয়ে। ওয়েট, ওয়েট, এটা আলফা হইলে এটা আলফা, এটা লম্ব। ওয়েট, আগে আমি অ্যাঙ্গেল করে তোমাকে বোঝাই, এটা লম্ব,
এটাও লম্ব, এটা আলফা, এটা তো অবশ্যই লম্ব, এটা 90 মাইনাস আলফা, কারণ পুরা এই ত্রিভুজের তিনটা কোণ 180, তাহলে এটা 90, এটা আলফা, তাহলে এটা 180 থেকে দুইটা বিয়োগ করলে হবে 90 মাইনাস আলফা। আচ্ছা এটা যদি 90 মাইনাস আলফা হয়, এটা তো লম্ব, তাহলে এটা আলফা। এই খেয়াল করে দেখো, ওয়েট, এই যে প্রতিক্রিয়া বল কিন্তু লম্ব বরাবর কাজ করে, তাহলে এটা লম্ব হইলে এটাও কিন্তু লম্ব, এই যে এই পুরাটা, এটাও লম্ব, এটাও লম্ব, এই যে তলের সাথে প্রতিক্রিয়া বলটা তলের সাথে লম্ব ভাবে আছে। এই যে প্রতিক্রিয়া বলের যে বিপরীত বলটা, যেটা সমান বিপরীতে কাজ করবে এবং মানে সমান, মানে এই বস্তুটা তলের উপর যতটুকু বল প্রয়োগ করবে তার ঠিক বিপরীতে সমান মানের প্রতিক্রিয়া বল কাজ করবে। তাহলে এখানে কিন্তু এই যে এটাও 90, এটা 90, এটাও 90, ভালো মতো বুঝছো। তাহলে এটা যদি 90 মাইনাস আলফা হয়, তাহলে এটা অবশ্যই আলফা। কেমনে বুঝলাম? কারণ এই যে এটা কিন্তু 90, এই যে এই অ্যাঙ্গেলটা কি, এটা লম্ব, এই যে এটা লম্ব, বুঝছো? ওয়েট, এবার আমাকে বলো তো, শোনো, এই যে এই বরাবর টোটাল বল কত? এই যে 20 কেজি, এই 20 কেজির এই বরাবর উপাংশ হবে, আমি তোমাকে আগে দেখাই, 20 cos 90 মাইনাস আলফা বা সাইন আলফা, একবার লিখে ফেলো। এই বরাবর হবে 20 সাইন আলফা, এই যে এই বরাবর, এই 20 কেজির তলের এই বরাবর উপাংশ হবে 20 cos 90 মাইনাস আলফা অথবা সাইন আলফা, কথা একই। আর এই বরাবর হবে 20 cos আলফা প্লাস এই যে 10, এই 10-এর এই বরাবর উপাংশ হবে 10 cos আলফা, আর এই বরাবর উপাংশ হবে 10 সাইন আলফা প্লাস এই যে 10, এই 10-এর এই বরাবর উপাংশ হবে, এই অ্যাঙ্গেলটা কত? 90, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90, কারণ তলের সাথে এই ওজন, এটা প্রতিক্রিয়া এবং এটা ঠিক বিপরীতে 90 ডিগ্রি। তাহলে 10 cos 90, বল এটা কে কে বুঝছো? আচ্ছা তোমরা কি এটা জানো cos 90 এর মান 0? cos 90 এর মান 0, এটা কি লেখা দরকার আছে? এটা লেখার দরকার নাই। 90 ডিগ্রি কোণে কোনো উপাংশ থাকে না, 90 ডিগ্রি কোণে কোনো উপাংশ থাকে না। এবার আমাকে বলো, আমি কি লিখতে পারি যে এই যে দেখো আর এর মান হচ্ছে এইটা, আগে বলে এটা কে কে বুঝছো? লম্বাংশ ভালো মতো পড়া থাকলে এটা একবারে লিখে ফেলা যায়। আর সমান 20 cos আলফা প্লাস 10 sin আলফা, এটা হচ্ছে আমার অ্যান্সার। শুধু আলফা এর মান বের করে বসায় দিলেই কাজ শেষ। কে কে বুঝছো বলো তো? আগে বলো এতটুকু কে কে বুঝছো? এই যে প্রতিক্রিয়া বলের যতটুকু বল প্রয়োগ করবে তার সমান হবে প্রতিক্রিয়া বল। তাইলে এই বরাবর এই 20 কেজির উপাংশ হচ্ছে 20 cos আলফা, এই যে 20 cos আলফা, এই 10 কেজির উপাংশ হচ্ছে, এই 10 কেজির এই বরাবর তল বরাবর উপাংশ 10 cos আলফা, আর এই বরাবর উপাংশ অবশ্যই হবে সাইন হবে, যেহেতু অ্যাঙ্গেলটা যার সাথে আছে সেই বরাবর cos আর বাকিটার সাথে সাইন। আর এই 10-এর সাথে যেহেতু এটা লম্ব হবে আছে, তাহলে লম্ব বরাবর কোনো উপাংশ থাকে না। এবার আমাকে বলো আলফা কেমনে বের করবো? আমার টার্গেট হচ্ছে আলফা বের করে এখানে বসায় দেওয়া। আলফা কেমনে বের করবো? এবার বলো, যেহেতু বস্তুটা এখানে স্থির আছে, তাহলে তল বরাবর এই দিকে কাজ করতেছে মোট বল হচ্ছে 20 সাইন আলফা ইকুয়ালস টু, আর এই বরাবর মোট বল কত? এই যে এই বরাবর এই যে 10 এবং এই 10-এর উপাংশ 10 cos আলফা, 10 প্লাস 10 cos আলফা। এই লাইনটা কে কে বুঝছো? ম্যাথ শেষ। এখন এখান থেকে সলভ করে আলফা বের করবা, এখান থেকে সলভ করে আলফা বাইর করে এখানে বসাই দিবা, ম্যাথ শেষ। আগে বলো কে কে বুঝছো? শোনো, যেহেতু বস্তুটা এখানে স্থির আছে, তাহলে তল বরাবর মোট বল 20 সাইন আলফা থেকে কাজ করতে হলো 10, এই 10 তো শুরু থেকেই কাজ করতেছে তল বরাবর, আর এই বরাবর এই 10-এর উপাংশ হচ্ছে 10 cos আলফা। কথা বুঝছো? এই 10-এর উপাংশ এই যে 10 cos আলফা, টোটাল বল 10 প্লাস 10 cos আলফা। এটা সলভ করো, এটা সলভ করে বলো আলফা কত আসছে, তাড়াতাড়ি বলো। 10 দিয়ে ভাগ করো, 2 sin আলফা সমান 1 প্লাস cos আলফা। এটা সলভ করে বলো তো আলফা কত আসছে? তাহলে 1 প্লাস cos আলফা মানে 2 cos স্কয়ার আলফা বাই 2, 2 cos স্কয়ার আলফা বাই 2, আর 2 sin আলফা, 2 sin আলফা মানে 2 sin আলফা বাই 2, 2 sin আলফা বাই 2 cos আলফা বাই 2, 2 sin আলফা বাই 2, 2 sin আলফা বাই 2 cos আলফা বাই 2। দেখো 2 sin আলফা বাই 2 cos আলফা বাই 2। তাহলে খেয়াল করে দেখো এইখানে
এইদিকে তো আগে থেকে 2 ছিল, এই সরি, এখানে তো আগে থেকে একটা 2 ছিল। টু কাটো, একটা টু একটা টু কাটা, দেখো ধরো এই টু কাটো, একটা কজ একটা কজ কাটো, একটা কজ একটা কজ কাটো, কাটাকাটি করলে কি হয়, এই পাশে থাকবে 2 sin আলফা বাই 2 ইকুয়ালস টু cos আলফা বাই 2। তাইলে খেয়াল করে দেখো, sin কে cos দেবা করো 10, 10 আলফা বাই 2 সমান 1/2, 10 আলফা বাই 2 সমান 1/2। 53.13, এই সবার এটা মিলছে, 53.13 ডিগ্রি। তাহলে বলো তো আলফার মান বসাইলে আর এর মান কত আসে, আলফা এর মান বসায় বলো তো, ধুর কি হলো, আলফা এর মান বসায় বলো আর এর মান কত আসে, আলফা এর মান বসায় বলো আর এর মান 20, এই সবার 20 আসছে। একক কি হবে, একক হবে কেজি ওয়েট। কে কে বুঝছো, এই টাইপটা বুয়েট ভর্তি পরীক্ষার জন্য গোল্ডেন ফেভারিট। আগের মানে ওই ম্যাথটা আর ম্যাথটা একই, খালি পার্থক্য হচ্ছে খেয়াল রাখবা, যখন বলবে একই সাথে ক্রিয়ারত, যদি একক ভাবে বলে তাহলে দুইটা বল আলাদা আলাদা বিবেচনা করব, যখন পি কাজ করবে তখন কিউ থাকবে না, যখন কিউ কাজ করবে তখন পি থাকবে না, বাট যখন একসাথে ক্রিয়া করে তখন এখানে দুইটা বলে মানে সমান বলছে, এটাও 10 এটাও 10, দুইটা একসাথে নিতে হবে। বুঝতে পেরেছো? বলো ছোট্ট বন্ধুরা, অনেক সুন্দর একটা ম্যাথ করলাম, অনেক সুন্দর একটা ম্যাথ, কয়জন বুঝছো বলো? অনেক সুন্দর একটা ম্যাথ করলাম, এখানে 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে ভাগ করে দিছি, সরি 20 দিয়ে ভাগ করে 10 দিয়ে ভাগ করে দিছি, এখানে 2, এখানে 1 প্লাস cos আলফা মানে 2 cos আলফা বাই 2, আর sin আলফা সূত্র হচ্ছে 2 sin আলফা বাই 2 cos আলফা বাই 2, একটা 2 কাটলে এখানে একটা 2 থাকবে, sin বাই cos মানে 10 আর 1/2 হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো, এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। 10 sin আলফাটা আরেকবার বুঝায় দেন কোত্থেকে আসলো, দেখো এই যে ভাইয়া, এই যে 10, এর এই বরাবর অংশ হবে 10 cos আলফা, কারণ এর সাথে আছে অ্যাঙ্গেলটা, যার সাথে অ্যাঙ্গেল সেই বরাবর হয় cos, আর এটার লম্ব বরাবর উপাংশ, এই যে এরা কিন্তু লম্ব ভাবে আছে, এর লম্ব বরাবর উপাংশ হবে sin, 10 sin, এই মনে নাই, এই যে এর যার সাথে অ্যাঙ্গেল তার বরাবর cos আর তার লম্ব ভাবে sin, মনে আছে ভাই, এটা ওই ছোটবেলার সূত্র, যার সাথে অ্যাঙ্গেল সেই বরাবর cos, লম্বাংশের সূত্র, ওই ছোটবেলা শিখছিলাম, ভেক্টরের প্রথম ক্লাসে শিখছিলাম। এইবার এই ম্যাথটা বুয়েট 21-22 আসছিল, প্রশ্ন দেখে কি মনে হয় অনেক কঠিন না? আসলে অনেক সহজ এই ম্যাথটা। প্রশ্নটা পড়ো, প্রশ্নটা ভালো মতো রিডিং করো, লামি লামি বসায় দিলে এক লাইনে ম্যাথ শেষ, এক লাইনে। প্রশ্নটা 2 বার রিডিং করে বলো ডান, তাড়াতাড়ি তাড়াতাড়ি, প্রশ্নটা 2 বার রিডিং করে ডান কমেন্ট করো, প্রশ্নটা 2 বার রিডিং করে ডান কমেন্ট করো, 2 বার রিডিং করে ডান কমেন্ট করো, খালি রিডিং পড়ো, কিছু বোঝা লাগবে না, খালি রিডিং পড়ো, কিচ্ছু বোঝা লাগবে না। দেখো ওয়েট, চিত্রের মতো দুটি উলম্ব দেয়াল, এই যে একটা উলম্ব দেয়াল, এই যে একটা উলম্ব দেয়াল, এই দুইটা উলম্ব দেয়াল থেকে সুতার সাহায্যে 5 কেজি ভরের দুইটা দোলনা আছে। ধরো এই যে একটা দোলনা, এই যে একটা দোলনা, এই যে একটা দোলনা, এদের ভর হচ্ছে 5 কেজি, এবং সুতার সাহায্যে যে এখানে ঝুলাই দেওয়া হয়েছে, একটা সুতা এখানে বাঁধা আর একটা সুতা এখানে বাঁধা। প্রথম দোলনায় বালকের ভর, ধরো এই যে এটা প্রথম দোলনা W1, প্রথম দোলনায় বালকের ভর 40 কেজি, ব্যবস্থাটি সাম্যাবস্থায় থাকলে, মানে পুরা ব্যবস্থাটা সাম্যাবস্থায় থাকলে দ্বিতীয় দোলনাটিতে থাকা বালকের ভর কত? ওয়েট শোনো, আমি ধরলাম দ্বিতীয় দোলনা, এই যে এটা দ্বিতীয় দোলনা W2, এখানে বালকের ভর ধরলাম W, শুধু W। এখন আমার কথা শোনো, ধরো এটা প্রথম দোলনা, এটা দ্বিতীয় দোলনা, তাহলে এই যে এই দোলনাটায় যে বালকটা ঝুলতেছে তার ভর 40 কেজি, আর দোলনার নিজের ভর 5 কেজি, তাহলে এই টোটাল ভর কত হবে বলো তো দেখি, W1 এর মান কত? দোলনাটার ভর 5 কেজি, প্রথম বালকের ভর 40 কেজি, তাহলে দোলনা 5 বালক 40, যোগ করলে প্রথম দোলনার মোট ভর হবে 45 কেজি, আর দ্বিতীয় দোলনায় বালকের ভর দোষী W, আর দোলনার ভর হচ্ছে 5, W প্লাস 5। আগে বলো এটা কে কে বুঝছো? এটা লিখতে পারলেও তোমাকে 10-এ 2 দিয়ে দিবে, এটা লিখতে পারলেও 10-এ 2 দিয়ে দিবে। এখন খেয়াল করে দেখো, এখন খেয়াল করে দেখো, এই যে দোলনায় এই বরাবরটা টান থাকবে, এই বরাবরটা টান থাকবে, এখানে একটা দুটা সুতা বা দড়ি, আবার এই দোলনার কারণে এখানে একটা টান থাকবে, এখানে একটা টান থাকবে,
তো তোমাকে চিত্রে বলেই দিছে যে এই সুতার টান হচ্ছে T1, দেখো T1, আর এখানে নিট টান। এই সুতায় এই দোলনার জন্য এদিকে একটা টান কাজ করবে, আর এই দোলনার জন্য এদিকে একটা টান কাজ করবে। তো দুইটা নিট টান হচ্ছে T2, আর এই সুতার টান হচ্ছে T3। তোমাকে বলছে দ্বিতীয় দোলনাটিতে থাকে ভালকের ভর, এই ডাব্লু এর বার বের করতে হবে। একটা জিনিস আগে খেয়াল করো, ওয়েট, এটা যদি 45 হয় এটা কত বলো তো? এটা যদি 45 হয় এটা কত? এটাও অবশ্যই 45, এটা T1। এটা 20 হলে এটা কত বলো তো? এটাও 20। এটা 60 হলে এটা কত? 30। কারণ কি, এগুলো তো 90। যে এটা লম্ব, এটা লম্ব, এটা লম্ব। আচ্ছা এবার আমাকে বলো, এটা 30 হলে এটা কত? এই অ্যাঙ্গেল গুলো আগে দেখাইনি, এটা কত বলো? এটা যদি 30 হয় এটা অবশ্যই 150। এটা 45 ডিগ্রি। এই অ্যাঙ্গেল গুলো ক্লিয়ার? এখন শোনো, ভালো মতো শোনো, আমার বের করতে হবে ডাব্লু। কেমন বের করবো? একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে এই দোলনায় W1 এর মান দেওয়া, W1 এর সাথে কি T2 এর সম্পর্ক আছে না? ভালো মতো বোঝো। প্রথম দোলনায় W1 দেওয়া, তো W1 কে ইউজ করে আমি T2 বের করে ফেলবো। এই যে এতটুকু অংশের যে টান T2, এটা W1 এর সাথেও আমি লামির সূত্র বসাতে পারবো, আবার এই T2 এর সাথে W2 এখানেও আমি লামির সূত্র বসাতে পারবো। কারণ কি, খেয়াল করে দেখো, এখানে টোটাল বল আছে 3টা, T1, T2, W, এই 3টা সাম্যাবস্থায় আছে। তো আমি W1 কে ইউজ করে T2 বের করব, আর T2 কে ইউজ করে W2 বের করব। কিভাবে দেখো, এই যে ওয়েট, ধরো প্রথম দোলনায়, এই যে এটাই প্রথম দোলনায় বা দোলনার ক্ষেত্রে ভালো মতো দেখো, আমি আগে লিখতে পারি কিনা বলবা। আমার এখানে T1 লেখার কোনো দরকার নাই। শোনো, এই T1 নিয়ে কোনো লাভ নাই। আমি কি করব, আমি এই W1 এর সাথে T2 নিব, তারপর T2 এর সাথে W2 নিব। খেয়াল করে দেখো, ওয়েট, ধরো T2 ডিভাইড বাই T2 নিব এবং W নিব। বলো T2 এর নিচে অ্যাঙ্গেল কত বসবে? T2 এর নিচে অ্যাঙ্গেল, ভালো মতো শোনো, T2 এর নিচে অ্যাঙ্গেল বসবে, এই যে T2 বাদ বাকি দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত বলো? এটা 90, এটা 90। আর W এর মান কত? W এর মান 45, W এর মান 45, 45 এর নিচে অ্যাঙ্গেল বসবে T1 এবং T2 এর মধ্যবর্তী কোণ এইটা। এটা কত বলো তো দেখি ছোট্ট বন্ধুরা? T1 এবং T2 এর মধ্যবর্তী কোণ এটা 20, এটা 45, 165। 180 থেকে 165 বিয়োগ দিলে 115 ডিগ্রি, 115 ডিগ্রি। তাহলে এইবার আমাকে বলো এখান থেকে T2 কত আসে? ছোট্ট বন্ধুরা, T2 এর মান কত বলো? T2 এর মান কত? 35.1। এই ঠিকঠাক বইলো, ভুল করো না। একক কি হবে? এটা একক কি? কেজি। এত কেজি ওজন। দেখো T2 বাইর করা শেষ। এইবার সিমিলারলি দেখো দ্বিতীয় দোলনায়, ম্যাথ শেষ। দ্বিতীয় দোলনার ক্ষেত্রে এবার নিব এই যে T2, এবার T2 এর সাথে W2, খেয়াল করে দেখো, T2 ডিভাইডেড বাই W2 এর মান হচ্ছে W প্লাস 5, W2 এর মান হচ্ছে W প্লাস 5 ডিভাইড বাই সাইন। খেয়াল করে দেখো, এই যে T2 এর নিচে অ্যাঙ্গেল বসবে T2 বাদ বাকি দুইটা বলে যে T3 এবং W এর মধ্যবর্তী কোণ। এই কোণটা কত বলো? এটা 90, এটা 30, 120। 90 আর 30 120, আর W প্লাস 5 এটার নিচে অ্যাঙ্গেল বসবে T3 এবং T2। এই টোটাল অ্যাঙ্গেল 150 এবং 20, 170। কে বুঝছো বলো? এবার এখানে বসায় বলো, T2 এর মান বসায় দাও। T2 এর মান বসায় বলো W কত আসছে? W মান আসবে 2.04 কেজি। 2.04 কেজি। কে মিলাইতে পারছো বলো? খুবই ইম্পর্টেন্ট, খুবই ইজি। বলো এই মাত্র কি কঠিন ছিল? বলো কঠিন ছিল? বলো খুবই ইজি না ভাই? 3টা বল কোন বিন্দুতে ক্রিয়া করে সাম্যাবস্থায় আছে, এই লাইনটা দেখলেই সাম্যাবস্থার লামের সূত্র বসাই দেবা। দেখো এই যে প্রথম দোলনা, এই যে প্রথম দোলনা,
প্রথম দল না, এই যে T1, এই যে T2, এই যে W1। তো আমি W1, যেহেতু W1 এর মান দেওয়া, এটাকে ইউজ করে T2 কে ইউজ করে W2, মানে W+5 বের করে ফেলছি। এই দেখো W+5 এর নিচে অ্যাঙ্গেল বসবে W2 বাদ, বাকি দুইটার মধ্যবর্তী কোণ এই এতটুকু, এই যে T2, এই যে T3, টোটাল অ্যাঙ্গেল হবে এতটুকু 20, এতটুকু 150, টোটাল 170। বুঝছো কে কে বলো? এটা কয়জন বুঝছো একটু বলো। এরকম ম্যাথ কিন্তু পরীক্ষায় আসবে, বুয়েট ভর্তি পরীক্ষায় এরকম কিছু প্রশ্ন আসবে যেটা দেখে মনে হবে কঠিন, আসলে কঠিন না। এখন অনেকেই এই ম্যাথটা করে কনফিউজ হয়ে যাবে যে ভাই বালকের ওজন, একটা বালকের ওজন দিছে 40 কেজি আর একটার উত্তর মাত্র 2 কেজি। কনফিউজ হওয়ার কিছু নাই, উত্তর ঠিক আছে। এরকম ভ্যালু এজাম করে নেওয়া হয়তো কম আসতেই পারে, তুমি ভাইবো না যে ভাই একটা বালকের ওজন কেমনে এত কম হয়, তোমার জোর করে বাড়ানোর দরকার নাই, যেটা আসছে এটাই উত্তর, এটা ঠিক আছে। এইটা নিজেরা ট্রাই করবা, উত্তর লিখে দিছি, সেম সেম টাইপের ম্যাথ, পারবা কিনা বলো একটু দেখো। সেম টাইপের প্রশ্ন, এই যে 2500 নিউটন এটা দেওয়া আছে, এটার সাহায্যে তুমি এইটা এবং এইটা দেখো, আমি তোমাকে চিত্র এঁকে দিই। তোমাকে বলছে 2500 ওজনের দুইটি বস্তু একটা দড়ির সাহায্যে ঝুলতেছে চিত্র অনুযায়ী, দড়ির এ বি বি সি সি ডি অংশে টান, ধরো এ বি, ধরো এই যে এখান থেকে এই বিন্দু থেকে এই বরাবর কাজ করবে টি এ বি, এই বরাবর টি বি সি, আর এই বরাবর টি সি ডি। এটা হবে নিট বল, দুইটা সমান আসবে কিন্তু এইটার কারণে এটা এই বরাবর কাজ করবে, এটার কারণে এটা এই বরাবর কাজ করবে, দুইটা কাটাকাটি গিয়ে নিট বল। এখানে নিট বল এ বিসি, তুমি এইটার জন্য টিবিসি যেটা মান আসবে এটার জন্য সেম মান আসবে, একবার বের করলেই হবে, তোমার দুইবার বের করার দরকার নাই। তুমি যদি চাও দুইবারই বের করবো, দেখবা দুইবারের মানই সেমই আসবে, দুইবারের মান সেম আসবে, একটা টি এ বি, একটা টি বিসি, একটা টি সিডি। পারবা না বলো, পারবা কিনা বলো, ট্রাই করবা। যদি না পারো, না পারো তাইলে কি করণীয়, পারা উচিত, পারা উচিত। আচ্ছা আমি তোমাকে চিত্রটা এঁকে দিই, একটু ওয়েট। এই যে প্রথম প্রথম এটার ক্ষেত্রে ওয়েট, অনেকে হয়তো করতে গেলে অ্যাঙ্গেল একটু উল্টো পাল্টা করে হলো, ওয়েট। এই যে এটার বেলায় দেখো, এটার বেলায় বি বিন্দু, শোনো এই যে বি বিন্দু, এই যে এটা হচ্ছে টি এ বি, আর এটা হচ্ছে টি বি সি। শোনো আমাকে বলো তো, এটা যদি 30 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত, ওয়েট। আমি এই যে এখানে লম্ব এঁকে বোঝাই, লম্ব এঁকে ধরো, ভয় পাইও না, খুবই ইজি। বলো এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কত, এই যে এটা কত, এটাও 30, এটাও 30, এই যে এটা 30, আর এটা দেওয়া আছে 120, এই যে 120, আর এই যে এই বরাবর ঠিক নিচের দিকে খেয়াল করে দেখো, এটা টি এ বি, হ্যাঁ এইবার দেখো বসাই, কি হবে, টি এ বি ডিভাইড বাই সাইন টিবিসি, টিবিসি ডিভাইড বাই সাইন, অ্যাঙ্গেল গুলা পরে বসাচ্ছি। ডাব্লু, ডাব্লু মানে কত, 2500, এটা একবারে 2500 লিখে ফেলি, শুধু শুধু ডাব্লু লিখে লাভ কি, 2500, 2500 ডিভাইড বাই সাইন। বলো অ্যাঙ্গেল কত হবে, দেখো টি এ বি, এটা নিচে অ্যাঙ্গেল বসে, এটা বাদ, এইটা বাদ, এই অ্যাঙ্গেলটা, আচ্ছা বলো এই অ্যাঙ্গেলটা কত, ওয়েট তোমরা আমাকে বলো এটা কত, এই এটা তো ধুর, এটা তো দেখেই বোঝা যায়, ওয়েট আমার ধরো হচ্ছে টি এ বি বাদ এই অ্যাঙ্গেলটা, এটা 120, এটা 60, এটা লেখা লাগে না, এটা তো লেখার দরকার নাই, আমি তোমাকে বোঝানোর জন্য লিখি, এটা 60, টোটাল 180 না, দেখো এই যে টি এ বি, টি এ বি এর নিচে অ্যাঙ্গেল হবে টি এ বি বাদ এই বল এবং এই বলের মধ্যবর্তী কোণ, এটা 120 হলে এটা 60, তাহলে sin 60। টিবিসি, টিবিসি এর নিচে অ্যাঙ্গেল হচ্ছে টিবিসি বাদ বাকি দুটার মধ্যবর্তী কোণ, এই যে এতটুকু কত, এটা 30 হলে এটা 150। এগুলো মনে মনে বসাই দিবা, এগুলা দেখানো লাগে না আসলে, sin 150। আর 2500 নিউটনের নিচে, 2500 নিচে অ্যাঙ্গেল বসবে সাইন, এটা বাদ এই দুইটার মধ্যবর্তী কোণ কত, এই দুইটা বলের মধ্যবর্তী কোণ 30 আর 120, 150। এইবার এখান থেকে সলভ করে বলো এগুলো আসছে কিনা। সুতরাং টি এ বি, টি এ বি
তুমি প্রথমে এই অনুপাত আর এই অনুপাত সমান লিখো, বলো তো আসছে কিনা। 4330.13 নিউটন, আর একটা কত টিবিসি, টিবিসি টিবিসি 150 150 কাটা 2500। বলো বলো বলো, এই আসছে আসছে। হ্যাঁ আচ্ছা, এবার এটা শেষ। দ্বিতীয়টা কই আঁকি, দাঁড়াও, দ্বিতীয়টা এখানে আঁকি, এখানে এই যে সি বিন্দু। দেখো আমার কিন্তু টিবিসি বাইর করা শেষ, শুধু টিসিডি বাইর করলে হবে এটা সাপেক্ষে। দাঁড়াও আমি তোমাকে পুরো চিত্র এঁকে বুঝাই। ধরো এই যে টিসিডি, টিবিসি, এই টিবিসি তুমি প্রথমটার ক্ষেত্রে যত আসবে দ্বিতীয়টার সাপেক্ষে একই আসবে, দুটার নিট বল হবে টিবিসি। ধরো এই যে টিবিসি, এটার বেলা টিবিসি কাজ করবে এইদিকে, টিবিসি কাজ করবে এইদিকে, আর নিচের দিকে 2500। এবার দেখো ওয়েট, এই অ্যাঙ্গেলটা যদি 60 হয়, উলম্বের সাথে অ্যাঙ্গেল গুলো নেই, বলো তো। ধরো এখানে এই যে এখানে এঁকে দিলাম, মনে মনে চিন্তা করো, এটা যদি 60 হয় তাহলে এটা কত, এই যে এটা, এই যে এটা, এটাও 60, এটাও কত হবে, এটাও কত হবে, এটাও হবে 60। আর এটা কত বলো তো, এটা যেহেতু 60 পাই গেছি, এটা পাইলেই কাজ শেষ। এটা কত হবে দেখি, এটা এটা কত হবে, এটা 120, তাহলে এটা 60, এটা 60 হলে এটাও 60। এই কে কে বুঝছো, শেষ। এই দুটো তো সমান, এই টিসিডি তো বের করা লাগে না, এখানে যেহেতু অ্যাঙ্গেল দুটো সমান, তাহলে টিবিসি এবং টিসিডি এই দুটোর মান সমান হবে, কিছু লেখারই দরকার নাই, ডিরেক্ট 2500 লিখা দেব। দেখছো ভাই, বুদ্ধি থাকলে কত কিছু করা যায়। এই কে কে বুঝছো, দেখো এইটা 60 হলে এটা 60, এই যে এটা 60, আর এটা 120 হলে এটা 60, এটা 60 হলে এটা 60, কারণ কি একান্তর কোণ, এই দেখো এটা 120 হলে এটা 60, এটা 60 হলে এটাও 60, একান্তর কোণ এই যে 60, দুইটা অ্যাঙ্গেল যেহেতু সমান, তাহলে এই দুইটা বলের মান সমান হবে। তাহলে এই টি বিসি যেহেতু 2500 আসছে, টিসিডি ও 2500। বলো কে কে বুঝছো, একটু সত্যি করে বলো তো আসলে বুঝছো কিনা। লাস্ট, আমরা লাস্ট টাইপে চলে আসছি, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তো আমরা স্থিতিবিদ্যা অধ্যায়ের 8.b এর মানে লেকচার 2, আমরা লেকচার 2 এর লাস্ট টাইপে চলে আসছি। আমাদের 8 বি এইটা দিয়ে শেষ হয়ে যাবে, তারপরে আরো কয়েকটা ম্যাথ আছে যেগুলা বোর্ডে বেশি বার করে আসে, ওগুলো অবশ্যই বাড়ির কাজ দিব। বোর্ডে আসা যে কোনো ম্যাথ যে কোনো বছর বুয়েট ভর্তি পরীক্ষায় রিটার্নে চলে আসতে পারে, সিকে রুয়েটে এমসিকিউ তে চলে আসতে পারে, বড় বড় ম্যাথ গুলা এমসিকিউ বানায় ছেড়ে দিবে সিকে রুয়েটে। প্রশ্নটা পড়ো, প্রশ্নটা পড়ো। একই আনুভূমিক রেখায় এ দূরত্বে অবস্থিত এ ও বি বিন্দুতে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি মসৃণ ও অপ্রসারী রশির দুই প্রান্ত বাঁধা আছে। ডাব্লিউ ওজনে একটি আংটি গড়িয়ে যখন বি বিন্দুর ঠিক নিচে অবস্থান করে, তখন তাকে আনুভূমিক পি বলের সাহায্যে স্থির রাখা হয়। প্রমাণ করো যে পি এর মানে তো, এবং সুতার টান হচ্ছে তো, সুতার টানকে আমরা টি দ্বারা প্রকাশ করি, তাই না? এখন আমাকে তোমরা বলো, এখানে যেহেতু বস্তুটা একটা আংটার সাহায্যে ঝুলে দেওয়া হয়েছে, এবং খেয়াল করে দেখো সে কিন্তু নড়াচড়া করতে পারে, দেখো গড়িয়ে সে কিন্তু নড়াচড়া করতে পারে, তাইলে পুরা সুতার টানের মান কি সেম হবে না? এটা কে কে বুঝছো? ওয়েট ভাই, একটা আংটির সাহায্যে একটা বস্তু তুমি ঝুলাই দিছো, এখানে কিন্তু গিট দেওয়া হয়নি, গিট দেওয়া হয়নি, বস্তুটা দেখো অবাধে গড়িয়ে যেতে পারে, তাহলে পুরা সুতায় টানের মান সেম হবে। ধরলাম পুরা সুতায় টানের মান টি, তাহলে প্রমাণ করতে হবে সুতার টান টি সমান এটা। পুরা সুতায় টানের মান ধরলাম টি, এখানে T1 T2 হবে না, পুরা সুতায় টানের মান কত? টি, তাই প্রমাণ করতে হবে টি সমান এত। আচ্ছা আগে আমি চিত্রটা আঁকি। ধরো এই যে এটা হচ্ছে এ বি, ধরো এই যে এ বিন্দু বি বিন্দু, এ বি, এ বি দূরত্ব হচ্ছে ছোট হাতের এ, দেখো এ বি হচ্ছে ছোট হাতের এ, ছোট হাতের এ দূরত্ব অবস্থিত এ এবং বি বিন্দুতে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটা মসৃণ অপ্রসারী রশির দুই প্রান্ত বাঁধা আছে। ওয়েট, ধরো সুতাটা এই যে নরমালি এইভাবে ঝুলাই দিছো, তুমি এই সুতাটার দৈর্ঘ্য হচ্ছে ছোট হাতের এল, একটা প্রান্ত এ বিন্দুতে বাঁধছো আর একটা বিন্দু বি বিন্দুতে বাঁধছো আরেকটা প্রান্ত। নরমালি যদি এখানে কোনো ওজন না থাকে তাহলে সুতাটা এইভাবে ঝুলবে, বাট এখানে একটা ওজন ঝুলাই দেওয়া হয়েছে, ওজন ঝুলাই দেওয়া হলে রশিটা কিভাবে থাকবে? ধরো এই যেভাবে, তাই না, এভাবে টান টান হয়ে থাকবে। এখন তুমি যে ওজনটা ঝুলাই দিছো, ওজনটা কি মনে করো যে এখানে ঝুলাই দিছো,
আংটা দিয়ে, এটা এই পাশে ওই পাশে নড়তেছে। তো নড়তে নড়তে এখানে কি করা হয়েছে, যদি কোনো এক্সট্রা বল প্রয়োগ করা না হইতো, শোনো, যদি এখানে এক্সট্রা কোনো বল প্রয়োগ করা না হইতো, তাহলে বস্তুটা একদম কি ঠিক ঠিক মাঝখানে এসে ঝুলতো না? আগে এটা বলো, ওয়েট। এখানে যদি এক্সট্রা অন্য কোনো বল না থাকতো, যে শুধু আমি ঝুলাই দিলাম, তাইলে একদম ঠিক মাঝখানে এসে ঝুলে থাকতো। তবে এইখানে কিন্তু ঠিক মাঝখানে ঝুলে নাই, কারণ প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে, দেখো প্রশ্নে বলছে যে ডাব্লু ওজনের একটি আংটি গড়িয়ে যখন এই বি বিন্দুর ঠিক নিচে আসে, বি বিন্দুর ঠিক নিচে, তখন একটা অনুভূমিক পি বলের মাধ্যমে এটাকে এখানে স্থির রাখা হয়। চিত্রটা আমি আঁকি, তারপরে বুঝতে পারবা। ধরো এই যে, এই যে ধরো বস্তুটাকে কি করা হয়েছে, বি বিন্দুর ঠিক নিচে ধরো সি বিন্দুতে আনা হয়েছে, টেনে এইখানে একটা আনুভূমিক বল পি, এই যে আনুভূমিক বল পি প্রয়োগ করা হয়েছে, পি প্রয়োগ করে এটাকে সি বিন্দুতে স্থির রাখা হয়েছে। বলো আগে চিত্রটাকে কি বুঝছো? হ্যাঁ, এই যে বস্তুটা আসলে সি বিন্দুতে আছে। প্রশ্নটা আরেকবার পড়ো। নরমালি যেহেতু এটা অবাধে গড়াইয়া যাইতে পারে, এক্সট্রা কোনো আনুভূমিক বল না থাকলে ঠিক মধ্যবিন্দুতে, এই যে এ বি এর ঠিক মধ্যবিন্দু বরাবর নিচের দিকে সে ঝুলে থাকতো। বাট এখানে করছে কি, যে একটা আনুভূমিক বল পি প্রয়োগ করা হয়েছে, আনুভূমিক বল পি প্রয়োগ করে এই বস্তুটা যখন একদম এক্স্যাক্টলি বি বিন্দুর ঠিক নিচে, দেখো বি বিন্দুর ঠিক নিচে অবস্থান করে, তখন পি বলের সাপেক্ষে এটাকে এখানে স্থির রাখা হয়েছে। এখানে কি রাখা হয়েছে, স্থির রাখা হয়েছে। ধরো সি বিন্দুটা এখানে দিলাম, আর বস্তুটা ওজন ডাব্লু নিচে দিয়ে কাজ করে। এই আগে বলো চিত্র কে কে বুঝছো? এগুলা চিত্র বুঝতে পারলে ম্যাথ অর্ধেক শেষ। ডাব্লিউ এবং সুতার টান, সুতার টান পুরাটা জুড়ে টি থাকবে, এটা এদিকেও টি এদিকেও টি, সুতার টান পুরা অংশ জুড়ে টি হবে, আলাদা হবে না, কারণ এখানে কিন্তু গিট দেওয়া নাই। তুমি ভাইবো না যে এখানে গিট দেওয়া, এখানে গিট দেওয়া নাই, একটা আংটার সাহায্যে ঝুলানো আছে, অবাধে নড়াচড়া করতে পারে, কিন্তু পি বলটা প্রয়োগ করার মাধ্যমে জাস্ট সি বিন্দুতে তাকে স্থির রাখা হয়েছে। রশিটার পুরা অংশের টান কিন্তু সেম হবে, টি হবে। তোমাকে বলছে এই যে দেখো পুরা টান, সুতার টান টোটাল, প্রশ্নটা পরে কিন্তু বোঝা যায় যে টানের মান সমান। কারণ সুতার টান যদি আলাদা আলাদা হইতো, তাহলে তো বলে দিত যে সুতার সি অংশের টানে তো সিবি অংশের টানে তো দেখাও, দেখাইতে বলছে পুরা অংশের টানটি সমান। এবার আগে আমাকে বলো এই অ্যাঙ্গেলটা কত, একদম খাড়া নিচের দিকে, যেহেতু খাড়া নিচের দিকে, বি কোণের মান কত, বি কোণের মান 90 ডিগ্রি। ধরলাম এই কোণটা ছোট ক্যাপিটাল এ, আর এটা তো ক্যাপিটাল সি। এটা কত, এটা 90, এটা 90, এটা কত, এটা 90। শোনো, তুমি এখানে লামি দিয়েও করতে পারবা, লম্বাংশ দিয়েও করতে পারবা, কোনটা দিয়ে করবা? এখানে কিন্তু বলের মান 4টা, 1টা 2টা 3টা 4টা। লামি কিন্তু 4টা বল দিয়ে বসানো যায় না, লামি বসাইলে বল বানাইতে হবে 3টা। তো এই যে ডাব্লিউ এবং টি, এই দুইটা বিপরীতে কাজ করতেছে, ডাব্লিউ এবং টি বিপরীতে কাজ করতেছে, এবং ডাব্লিউ এর মান বেশি, তাহলে এই দুইটার লব্ধি হবে ডাব্লিউ মাইনাস টি। তোমরা লামি দিয়েও করতে পারো, লম্বাংশ দিয়েও করতে পারো। গতবার আর্কাইভে এই ম্যাথটা লামি দিয়ে করাইছিলাম, তো এইবার লম্বাংশ দিয়ে করাই, ঠিক আছে? দুইটা দিয়ে করাইলে অনেক বেশি সময় লেগে যাবে। এমনি বড় ম্যাথ আর্কাইভে লামি দিয়ে করানো আছে, কারো যদি মনে হয় আমি লামিকে ভালোবাসি, আমি লামি দিয়ে করবো, তাহলে আর্কাইভ দেখে করে ফেলো। এখন আপাতত লম্বাংশ দিয়ে করাই দিয়ে দিই, ঠিক আছে? দেখো এখন বস্তুটা যেহেতু এখানে স্থির আছে, বলো স্থির আছে মানে লব্ধি কত? স্থির আছে, বস্তুটা এখানে স্থির আছে মানে লব্ধি কত? 0। তাহলে লিখো পি বলের দিকে, পি বলের দিকে মানে আমরা তো নরমালি এক্স অক্ষ বরাবর লম্বাংশ নিই, এই যে একটা হচ্ছে পি আর একটা হচ্ছে পি এর লম্ব, মানে এটা ধরো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। পি বলের দিকে লম্বাংশ নিয়ে পাই। পরীক্ষায় এগুলা বাংলা ভাষা না লিখলেও চলবে, পরীক্ষায় বুয়েট ভর্তি পরীক্ষায় এগুলা বাংলা ভাষা লেখা লাগবে না। পি বলের দিকে লম্বাংশ নিয়ে দেখো, বা তুমি মনে মনে চিন্তা করো যে এক্স অক্ষ বরাবর, তুমি এখানে এক্স অক্ষ আঁকাইতে পারো, দরকার নেই। দেখো লব্ধির লম্বাংশ কত? 0। ভাই যেহেতু স্থির আছে তাহলে লব্ধির মান 0, তাহলে পি বরাবর পি এর লম্বাংশ হচ্ছে পি cos 0 প্লাস পি cos 0 প্লাস পি বরাবর এই টি এর লম্বাংশ টি cos 90 প্লাস পি বরাবর এই টি এর লম্বাংশ cos 90 প্লাস সি, টি cos 90 প্লাস সি
এই ডাব্লিউ লম্বাংশ 270, 90 আর এটা 180, এই টোটালটা 270, ডাব্লিউ কস 270। হ্যাঁ, এবার মাঝখানে একটা লাইন ফাঁকা রাখো, মাস লম্ব দিকে মানে ওয়াই অক্ষ বরাবর, পি বলের লম্ব দিক বরাবর, লম্ব দিকে পি এর লম্ব দিকে লম্বাংশ নিয়ে পাই। জাস্ট কি হবে, কস গুলা সাইন হয়ে যাবে। ভাই এখানে তো লব্ধি 0 স্থির অবস্থায় আছে, তাহলে লব্ধির লম্বাংশ তো 0, জাস্ট কস গুলা কি হবে, কস গুলা সাইন হবে, কস গুলা সাইন হবে, জাস্ট কস গুলা হবে সাইন, বসাও কস গুলা হবে সাইন, পি সাইন 0, টি কস 9, টি সাইন 90, টি সাইন 90, টি সাইন ডাব্লু কস হয়ে যাবে ডাব্লু সাইন, ডাব্লু সাইন। হ্যাঁ, এইবার ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর হাতে নাও, প্রমাণ করতে বলছে পি আর টি, ক্যালকুলেটর কই, প্রমাণ করতে বলছে পি আর টি 0, পি কস 0, পি কস 0 মান শুধু পি মানে কস 0 মান 1, কস 90 মান 0 এটা বাদ, টি কস 90 প্লাস সি, দ্বিতীয় চতুর্ভাগের কস এর চিহ্ন নেগেটিভ হয়ে যাবে সাইন, মাইনাস টি সাইন সি, cos 270 মাইনাস 1 না সরি 0 সরি এটা 0, দেখো এটাও 0, এটাও 0, এটাও 0, তাইলে কি থাকতেছে, পি সমান আমার মান বাইর করতে হবে কি, পি বাইর করতে হবে, টি বাইর করতে হবে, তাহলে পি সমান টি সাইন সি, এই পর্যন্ত বের হয়ে গেছে, এটা এই পর্যন্ত থাকুক, পি সমান বের করতে হবে এ ইনটু ডাব্লিউ বাই এল, তার মানে আগে টি এর মান লাগবে, দেখো এই যে আমাদের বের করতে হবে পি এর মান, তো পি এর মান বের করতে হবে ডাব্লিউ এর মাধ্যমে, কোনো সমস্যা নাই, তুমি আগে টি বাইর করো, দ্বিতীয় সমীকরণ থেকে টি বের হয়ে যাবে, এই যে টি তো দেওয়াই আছে প্রশ্নে, তুমি চাইলে ডিরেক্ট এখানে টি এর মান বসাই দিতে পারো, দরকার নাই আগে আমরা করে বের করি, পরে টি এর মান বসাবো, তুমি চাইলে যেহেতু উত্তরে টি এর মান দেওয়াই আছে, তুমি এটা টি এর মান এখানে বসায় দাও, সাইন সি বাইর করো, বসায় দাও, মিলে যাবে, বাট আগে আমরা নরমাল নিয়মে করি, দেখো 0 সমান পি সাইন 0 মানে 0, এখানে এটা 0, পি সাইন 0 মানে 0, সাইন 90 মানে 1, তাহলে এটা হবে শুধু টি প্লাস সাইন 90 প্লাস সি, দ্বিতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন পজিটিভ, এটা হয়ে যাবে cos, টি cos সি প্লাস সাইন 270 কত, সাইন 2, এটা তো মাইনাস 1 মনে হয়, সাইন 270 হ্যাঁ মাইনাস 1, তাহলে মাইনাস ডাব্লিউ, আমি বের করবো কি এখান থেকে, বের করবো হচ্ছে টি, বের করতে হবে টি এর মান, তাহলে কই লিখি এখানে এইভাবে লিখতে থাকি, দেখো আমার বের করতে হবে টি, তাহলে টি কমন নিয়ে ভাগ করে দাও, টি কমন নিয়ে ভাগ করে দাও, এই পাশে ডাব্লিউ, এই পাশে হবে 1 প্লাস cos c, তাহলে তুমি কি একটা জিনিস বুঝতেছো যে এখানে আমার লাগবে cos c এর মান আর এখানে লাগবে sin c এর মান, দেখো এই দুইটা বাইর করে বসায় দিলেই ম্যাচ শেষ, আগে বলো এই বন্ধু কে কে বুঝছো, দেখো আমার বাইর করতে হবে পি এর মান এবং টি এর মান, আমি এখান থেকে টি কমন নিছি 1 প্লাস cos c, ডাব্লিউটা এই পাশে চলে আসবে, ডাব্লিউ ডিভাইড বাই 1 প্লাস cos c, দেখো ডাব্লিউ ডিভাইড বাই দেখা যায় এই cos c এবং sin c এর মানে যে এখানে cos c, এখানে cos c এবং এখানে sin c বসালে ম্যাচ শেষ। এবার কেমনে করবো একটু শোনো, এইবার দেখো ক্যালকুলেশনটা দেখো, এতটুকু করলেই তুমি 10-8 পেয়ে যাবা, একটু শোনো ভাইয়া কেমনে করবো, sin c এবং cos c কেমনে বের করবো, দেখো আগে আমাকে বলো এখান থেকে sin c, এই যে c কোণ, এই কোণের রেসপেক্টে sin c সমান সাগরে, এটা হচ্ছে অতিভুজ, একটু ওয়েট শোনো ভাইয়া, বলো তো টোটাল সুতার দৈর্ঘ্য কত দেওয়া ছিল, একটু বলো সুতার দৈর্ঘ্য কত দেওয়া ছিল, ছোট দেরেল, এই একটু দেখো, তাইলে এই যে টোটাল এই যে সুতার দৈর্ঘ্য কতটুকু, এতটুকু, এই যে ডটেড লাইন গুলা এই পুরোটা সুতা, তো আমি যদি ধরি সুতা এসি, এটার মান যদি এক্স ধরি, তাহলে বিসি কত হবে,
এল মাইনাস এক্স। সুতার দৈর্ঘ্যটা কিন্তু এখানে কাজে লাগাইতে হবে। শোনো, এই টোটাল সুতার দৈর্ঘ্য হচ্ছে এল। আমি যদি এই অংশটাকে ধরি এক্স, তাহলে এটা হবে এল মাইনাস এক্স। তাহলে আমাকে বলো এখানে সাইন সি সমান কি আসে? সাইন সি সাগরে লবণতি, লবণতি লম্ব বাই অতিভুজ এ বাই এক্স। খেয়াল করে দেখো, এই দেখো, এই যে এই কোণের সাপেক্ষে সাগরে লবণ অতি লম্ব বাই অতিভুজ, আর কবরে এই যে সাইন সি বাই সি আর কস সি, কবরে ভূমি অতি সি কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এল মাইনাস এক্স ডিভাইডেড বাই অতি হচ্ছে এক্স। খেয়াল করে দেখো, এই দেখো সাইন সি সাগরে লবণ অতি কবরে ভূমি অতি। এখন আমাকে বলো যেটা প্রমাণ করতে হবে সেখানে দেখো এল আছে, এ আছে, এল আছে, এ আছে, কোথাও এক্স আছে? বলো, যেটা প্রমাণ করতে হবে আমার কথা শোনো, এল আছে, এ আছে, এ আছে, এক্স কিন্তু নাই। এই এক্সটা কিন্তু আমরা আমাদের সুবিধার জন্য ধরে নিছি যে টোটাল সুতার দৈর্ঘ্য ছিল এল, আমি এটাকে ধরছি এক্স, তাহলে এটা এল মাইনাস এক্স। তাহলে এক্স কে এলিমিনেট করতে হবে। কেমনে এলিমিনেট করব? পিথাগোরাস সাহেবকে কল দেও। এক্স এর মান বের করতে হবে কেমনে? পিথাগোরাস সাহেবকে কল দেও। এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার সমান স্কয়ার। দেখো পিথাগোরাস সাহেবকে কল দিয়ে এক্স বের করো, ম্যাথ শেষ। এই দেখো এক্স স্কয়ার প্লাস এটা স্কয়ার এল স্কয়ার মাইনাস 2lx প্লাস, দাঁড়াও ভেঙে ভেঙে লিখে দিই, এটা হবে এল মাইনাস এক্স স্কয়ার সমান এ স্কয়ার। এই দেখো পিথাগোরাস সাহেবকে কল দেও। এই ভুল লিখছি তো, অতিভুজ তো এইটা, ধুর, এই ভুল লিখছি, অতিভুজ স্কয়ার, এখানে অতিভুজই তো এক্স, এক্স নিজেই তো অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার সমান এ স্কয়ার প্লাস এল মাইনাস এক্স হোল স্কয়ার। এবার কাটাকাটি করো, কাটাকাটি করলে এখানে এক্স কাটা, এক্স কাটা, খেয়াল করে দেখো এক্স স্কয়ার দাও লিখে দিই, এ স্কয়ার প্লাস এল স্কয়ার মাইনাস 2lx প্লাস এক্স স্কয়ার। তাহলে খেয়াল করে দেখো এক্স স্কয়ার কাটা, তাহলে আমার বের করতে হবে কি? বের করতে হবে এক্স। এক্স ইকুয়ালস টু এ স্কয়ার প্লাস এল স্কয়ার, এ স্কয়ার প্লাস এল স্কয়ার ডিভাইড বাই 2l। বলো কে কে বুঝছো আগে এক্স এর মানটা বের করা? খুব ইজি। পিথাগোরাস সাহেবকে কল দিলেই, পিথাগোরাস সাহেবকে কল দিলেই এক্স এর মান বের হয়ে যাবে। দেখো এই যে অতিভুজ স্কয়ার সমান এটা স্কয়ার প্লাস এ স্কয়ার, এটাকে স্কয়ার করে দিছি, স্কয়ার করে এক্স স্কয়ার এক্স কাটা, তাহলে 2lx সমান হবে a স্কয়ার প্লাস l স্কয়ার, আর x সমান হবে 2l দিয়ে ভাগ। এবার তুমি এখানে বসায় দাও, এই যে এখানে দেখো a বাই x, a বাই x বসাও, সাইন সি এর মান a বাই x উল্টে যাবে, উল্টে কি হবে? 2la, 2la নিচে a স্কয়ার প্লাস l স্কয়ার, আর cos c, cos c হবে l মাইনাস x। বিয়োগ করো, l থেকে x বিয়োগ করলে উপরে হবে 2l, নিচে লসাগু করে দিচ্ছি 2l স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস l স্কয়ার, l স্কয়ার মাইনাস a স্কয়ার, l স্কয়ার মাইনাস a স্কয়ার, 2l কাটা, l স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইড বাই l স্কয়ার প্লাস a স্কয়ার। কথা বুঝছো? এই যে x এর মান, x এর মান এখানে বসাই দিছি, বসাই দিয়ে লসাগু করে দিছি, লসাগু করলে 2l স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস l স্কয়ার, তাহলে হবে l স্কয়ার মাইনাস a স্কয়ার, 2l কাটা, লাস্টে এটা থাকবে, লাস্টে এই যে এটা থাকবে স্কয়ার প্লাস s। দেখো এইবার আর ক্যালকুলেশন দেখাইতে হবে না, তুমি ডিরেক্ট উত্তর লিখে ফেলো, w বাই 1 প্লাস cos c। তুমি cos c এর মানে যে এখান থেকে এনে বসাও। শোনো এই মাত্র এমনিতে যথেষ্ট বড়, তোমার ক্যালকুলেশন আর দেখাইতে হবে না, তুমি জাস্ট এখান থেকে cos c এর মানে এখানে বসাবা, বসায় দেখাবা t এর মান আসবে এটা, w ইনটু এই যে এটা আসবে a স্কয়ার প্লাস l স্কয়ার নিচে 2l স্কয়ার। এটা ক্যালকুলেশন আর দেখাইতে হবে না, এখানে উত্তর লিখে দিলেই ফুল মার্কস পেয়ে যাবা। কি করছি? এই যে cos c এর মান, cos c এর মান তুমি এখানে বসাও, একের সাথে যোগ করো, যোগ করে লসাগু করে উল্টায় দাও, এটা হয়ে যাবে। এবার t এর মান তুমি এখানে বসায় দাও, এই যে t এর মান তুমি এখানে বসাও, দেখো t এর মান কত? w ইনটু a স্কয়ার প্লাস l স্কয়ার নিচে 2l স্কয়ার ইনটু sin c, sin c এর মান কত পাইছি দেখো, sin c এর মান হচ্ছে 2la নিচে a স্কয়ার প্লাস l স্কয়ার, ওই দেখো sin c এর মান ওই যে কর্নারে। এবার কাটাকাটি করো, কাটাকাটি করো, এই দেখো
এ স্কোয়ার প্লাস এল স্কোয়ার কাটাকাটি, 2 2 কাটা, একটা এল কাটা, তাহলে নিচে থাকবে, দেখো উপরে থাকবে শুধু, উপরে থাকবে শুধু ডাব্লিউ ইন্টু এ, এই যে ডাব্লিউ ইন্টু এ, নিচে শুধু একটা এল। কে কে বুঝছো বলো? ধরো যে সাইন সি আর কস সি ঠিক মতো বের করছো, সাইন সি আর কস সি ঠিক মতো বের করে এখানে ডিরেক্ট যদি উত্তর লিখে ফেলো তাও ফুল মার্ক পাবা। এবং এখানে টি এর মান বসাইলা, সাইন সি এর মান বসাইলা, এই যে সাইন সি এর মান বসাইলা, বসানোর পরে ডিরেক্ট উত্তর লিখে ফেললা, মিলে যাবে। নিচে থাকবে এখানে একটা এল আর উপরে একটা এ একটা ডাব্লিউ। কে কে বুঝছো বলো? বুঝছো কে কে বলো? বলো বলো বলো, কয়জন বুঝছো? এটা বোঝা উচিত, কঠিন না, কঠিন না, একটু বলো। তাহলে এইটা পারা উচিত। ঠিক নিচে কাজ করে, আর এখানে ঠিক নিচে না, একটা 30 ডিগ্রি একটা 60 ডিগ্রি। আমি চিত্রটা এঁকে দেই, শেষ, আমাদের ক্লাস শেষ। পারবা না? এটা কিন্তু সেম টাইপেরই ম্যাথ। প্রশ্নটা পড়ো। আমাদের লেকচার 2 কমপ্লিট, 8.2 বা 8 এর বি কমপ্লিট। সবগুলো ম্যাথ বুঝছো? আসলেই একটু ভালো মতো প্র্যাকটিস করো। কেউ যদি এমন থেকে থাকো যে ভাই আগে কখনো স্থিতিবিদ্যা করি নাই, তাহলে একটু বুঝতে অসুবিধা হবে। তাহলে তোমাদের জন্য কি করতে হবে, গত ক্লাসে বলে দিছি, ইউটিউব থেকে রাকিবের ওয়ান শট ক্লাসটা দেখে নিবা স্থিতিবিদ্যার, তারপরে ইঞ্জিনিয়ারিং ব্যাচের ক্লাসগুলো করবা, একটু বেশি পরিশ্রম করবা, তুমিও কিন্তু অ্যান্সার করে চলে আসতে পারবা। ভাই স্থিতিবিদ্যা গতিবিদ্যার ম্যাথ আহামরি কঠিন আসে না। তোমরা আমার ক্লাসগুলো করে যদি প্রশ্ন ব্যাংক সলভ করো, দেখবা যে সব ইজি। আগে একটু কঠিন একটা টপিক ছিল মোমেন্ট, যেটা নতুন সিলেবাসে নাই, বাট ওই টপিকটা আমরা পড়বো, যতটুকু দরকার অতটুকু পড়াই দিব। ওই মোমেন্ট যখন সিলেবাসে ছিল তখন একটু মাঝে মধ্যে কঠিন ম্যাথ চলে আসতো, বাট এখন ওইগুলাও আসে না। মোমেন্টের খালি 2টা টাইপ, ওইগুলাই পরীক্ষায় আসে, ওগুলো আমি লাস্ট ক্লাসে করাই দিব। এটা চিত্রটা এঁকে দেই, দেখো হাউস ওয়াইফ করবা তোমরা। একই আণবিক রেখা অবস্থিত 2টি বিন্দুতে, ধরো এই যে একই আণবিক রেখায় 2টা বিন্দু এ বি, একই আণবিক একটি আণবিক বল পি কার্যরত হলে, যে সেম মেথ, আণবিক বল পি কাজ করা হয়েছে, স্থির অবস্থায় রশির অংশদ্বয় উলম্ব রেখার সাথে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণ তৈরি করে। দেখাও যে পি এত, সেম মেথ, টি এত। আগের ম্যাথটাতে বলছিল যে একটা আণবিক বল প্রয়োগ করে বস্তুটাকে একদম ঠিক বি বিন্দুর নিচে স্থির রাখা হয়। আর এখানে বলছে কি, ধরো এই যে একটা 60 ডিগ্রি, ধরো ওয়েট, শোনো, যদি কোনো আণবিক বল প্রয়োগ করা না হইতো, আণবিক কোনো বল যদি প্রয়োগ করা না হইতো, তাহলে তো বস্তুটা একদম ঠিক মাঝখানে থাকতো, ঠিক মিডল পয়েন্টে, তাই না? যদি কোনো আণবিক বল না থাকতো তাহলে একদম ঠিক মাঝখানে থাকতো, বাট এখানে মাঝখানে নাই। এখানে বলছে ধরো এই যে উলম্ব রেখা, ওয়েট, এই যে সি বিন্দু, দেখো আমি আগে চিত্রটা আঁকি, তুমি তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই যে পি, এই যে ডাব্লিউ, এই যে ডাব্লিউ, হ্যাঁ, এই যে এইটার টান ধরো টি, এটাও টি, টান কিন্তু সমান, এখানে কিন্তু গিট দেওয়া হয়নি। শোনো, এখানে কিন্তু কোথাও গিট দেওয়া হয়নি। তোমাকে বলছে দেখো, এর উপর একটি আণবিক বল পি কার্যরত হলে স্থির অবস্থায়, এই যে এই বিন্দুতে, ধরো সি বিন্দুতে, স্থির অবস্থায় রশির অংশদ্বয় উলম্ব রেখার সাথে 30 ডিগ্রি, ধরো একটা কোণ 30 একটা 60, ধরো ছোটটা, এই যে ছোটটা 30 ধরলাম, বড়টা 60, শেষ। বাকিটা হুবু আগের মতোর মতো, পারবা না বলো? এই যে রশির 2টা অংশ, একটা রশি হচ্ছে সি এ, একটা সি বি, এই রশির 2টা অংশ তৈরি করে। একটা ব্যাপার আছে না, যে এই অ্যাঙ্গেলটা ছোট আমাদের চিত্র অনুযায়ী, তাহলে ছোটটাকে 30 ধরবা আর বড়টাকে 60 ধরবা। তুমি কি করবা? সেম সেম। ভাইয়া দেখো, এখানে রশির দৈর্ঘ্যের কোনো কাহিনী নাই, এখানে রশির দৈর্ঘ্য এই মাত্রা আগেরটা সাথে অনেক সহজ। শোনো, বুয়েট ভর্তি পরীক্ষায়, দেখবা প্রশ্ন আসলে এটা বেশি আসতেছে, কারণ কি এটা ছোট, আগেটা তো অনেক বড়। এখানে তুমি কি করবা, পি বরাবর লম্বাংশ নিবা, পি বরাবর লম্বাংশ নিয়ে পাই, দেখবে একদম ডিরেক্ট মান চলে আসছে। পি বরাবর লম্বাংশ নিয়ে পাই, এই ম্যাথটা অনেক বেশি ইজি আগেরটার তুলনায় এটা একদম ডিরেক্ট, লম্বাংশ নিলেই ম্যাথ শেষ। একবার পি বরাবর লম্বাংশ নিব, আর একবার পি এর লম্ব বরাবর,
পি এর লম্ব দিকে, পি এর লম্ব বরাবর বা লম্ব দিকে, পি এর লম্ব দিকে লম্বাংশ নিয়ে পাই। শেষ। দেখবা এখান থেকে একবার পি এর বরাবর নিলে কিন্তু পি চলে আসবে, আর এখান থেকে টি চলে আসবে। শেষ। কে কে পারবা বলো? একবার পি বরাবর লম্বাংশ নিব, একবার পি এর লম্ব বরাবর, একবার পি বরাবর আর একবার পি এর লম্ব বরাবর। দেখবা ইজিলি একদম দুই লাইনে পি আর টি চলে আসবে। কে কে বুঝতেছো একটু বলো? পারবা না? আজকে ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আশা করি পারবা, নিজে নিজে করতে পারবা। আগের ম্যাথটার তুলনায় এটা দুধ ভাত। আগের ম্যাথের তুলনায় তোমরা যারা আগের ম্যাথটা বুঝছো, এই ম্যাথটা তোমাদের কাছে ছেলে খেলা, প্লে বয়। এইবার আমাদের ক্লাস শেষ, তবে এই যে ম্যাথগুলা বোর্ডে অনেকবার করে আসছে, এই ম্যাথটা বোর্ডে মিনিমাম 15 বার আসছে। বিশ্বাস করো নাকি করো না বলো? বিলিভ অর নট, এই ম্যাথটা মিনিমাম বোর্ডে 15 বার আসা ম্যাথ। এরকম ম্যাথগুলো অবশ্যই করে যেতে হবে, এগুলা অবশ্যই করে যেতে হবে। এগুলা যে কোনো বছর যে কোনো ভর্তি পরীক্ষা চলে আসতে পারে। যেগুলা বোর্ডে অনেকবার আসা ম্যাথ, এরকম অনেকবার আসা ম্যাথ গুলা অবশ্যই করে যাইতে হবে। তারপর এই যে এই ম্যাথ গুলা দেখো, এটা বুয়েটাও একবার আসছে, এটাও কিন্তু বোর্ডে অনেকবার আসা ম্যাথ। ভাইয়া যে ম্যাথ গুলা বোর্ডে অনেক বেশি বেশি আসে, এগুলা অবশ্যই নিজ দায়িত্বে অবশ্যই প্র্যাকটিস করে যাবা। এই ম্যাথ গুলা তুমি যদি একাডেমিকে যে কোনো একটা প্লেলিস্ট করে থাকো, আমার কাছে যারা পড়ছো অথবা ইউটিউব থেকে ফ্রি ক্লাস করছো অথবা ওয়ান শট করছো, এই ম্যাথ গুলা একাডেমিকে একবার না একবার তুমি যেই ক্লাসই করো পাবা। এগুলা নিজ দায়িত্ব, এগুলা নিজ দায়িত্ব। তবে মজার ঘটনা কি জানো? মজার ঘটনা কি এখনই দেখাচ্ছি, আগে প্রশ্নটা পড়ো। মজার ঘটনা কি এখনই দেখাচ্ছি। দেখো মজার ঘটনা হচ্ছে, এই যে ম্যাথ গুলা, এগুলা সিকের ওয়েটে এমসিকিউ বানাই দিয়ে যায়, জানো? এই ম্যাথ গুলা সিকের ওয়েটে এমসিকিউ বানাই দিয়ে দেয়। তো যেই ম্যাথ গুলা বোর্ডে অনেক বেশি বেশি আসে, তোমরা যেটা করবা, উত্তরগুলা একটু মনে রাখার চেষ্টা করবা, উত্তরগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। যে লব্ধি লম্ব বিন্দুতে কাজ করলে সূত্রটা কি, মানে উত্তরটা কেমন আসে, ভর কেন্দ্রে কাজ করলে কেমন আসে, পরিকেন্দ্রে কাজ করলে কেমন আসে। দেখো এই যে এই ম্যাথগুলা এমসিকিউ বানাই দেয়। দেখো এই যে, দেখো এটার উত্তর হচ্ছে এইটা, এই যে মাত্র দেখাইলাম ম্যাথটা, এগুলা এমসিকিউ বানাই দিয়ে দেয়। এখন এগুলা কি আর সলভ করার অত সময় আছে? দেখো সেম প্রশ্ন, এই যে সেম প্রশ্ন এটা, এই যে সেম এই ম্যাথটা এমসিকিউ বানাই দিয়ে দিছে। দেখো সেম এই ম্যাথটা। তো এই ম্যাথগুলো তুমি যদি এমসিকিউ সলভ করার জন্য লিখে করতে চাও, অনেক সময় লাগবে, লিখে করতে গেলে সময় অনেক বেশি লাগবে। তবে যদি একটু মুখস্থ রাখতে পারো যায়, যে ভর কেন্দ্রে কাজ করলে কন্ডিশনটা কেমন, তারপরে অন্তকেন্দ্রে কাজ করলে কন্ডিশনটা কেমন, তারপর পরিকেন্দ্রে কাজ করলে কন্ডিশনটা কেমন, এগুলো বইয়ের মধ্যে যেগুলো কমন ম্যাথ বোর্ডে বেশি বেশি আসা, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। যেমন আজকে ক্লাসের লাস্ট ম্যাথ, যেমন এইটা দেখো, মনে আছে? এটা কিন্তু রিটার্নে ওই যে অন্তকেন্দ্র করতে হয় একটা, এই যে দেখো এগুলো ভাই এমসিকিউতে চলে আসে। এটা উত্তর হচ্ছে এইটা, cos a by 2 cos b by 2 cos c by 2, বইয়ের মধ্যে ডিরেক্ট আছে। শোনো এই ম্যাথগুলা বইয়ের মধ্যে, এই ম্যাথগুলা বইয়ের মধ্যে আছে এইভাবে, যে প্রমাণ করো যে পি অনুপাত কিউ অনুপাত আর সমান cos a by 2 অনুপাত cos b by 2 অনুপাত cos c by 2। লাস্টে নিচে আসবে, পি এর নিচে আসবে sin 90 প্লাস a by 2, কিউ এর নিচে sin 90 প্লাস b by 2, কিউ এর নিচে এই মনে আছে আর এর নিচে sin 90 প্লাস c by 2। তাহলে sin 90 প্লাস c টা হয়ে যাবে cos, একটা হবে cos a by 2, একটা cos b by 2, একটা cos c by 2। ম্যাথগুলা যদি বোর্ডে আসে, ম্যাথগুলা যদি বেশি বেশি প্র্যাকটিস করো, উত্তর দেখেই বুঝে ফেলতে পারবা। এটা লামির সূত্র বসাইলে এরকম আসবে, p ডিভাইড বাই sin 90 প্লাস a by 2, q ডিভাইড বাই sin 90 প্লাস b by 2, r ডিভাইড বাই sin 90 প্লাস c by 2। লাস্ট হবে p বাই cos a by 2 90 প্লাস থিটা মানে cos, q বাই cos b by 2, r বাই sin c cos c by 2। তাহলে এই যে cos a by 2 cos b by 2 cos c by 2 শেষ। এরই মাধ্যমে আমাদের স্থিতিবিদ্যা অধ্যায় এবারে আমরা পড়বো 8.3 বা 8 এর সি। 8 এর সি কমপ্লিট করতে 4 ঘন্টা লাগবে।
রবিবারের ক্লাসটা 4 ঘন্টা লাগবে, তাহলে আমাদের স্থিতিবিদ্যা অধ্যায় শেষ। বলো 8.1 এবং 8.2 ক্লিয়ার হয়েছে? একাডেমিকে যাদের মোটামুটি পড়া ছিল, যারা আগে কোনোদিন স্থিতিবিদ্যা পড়ো নাই, তোমাদের বুঝতে একটু কষ্ট হবে ভাইয়া। তোমরা ওয়ান শট ক্লাসটা অন্তত করে আসো, ইউটিউবে রাকিবের ওয়ান শট ক্লাসটা করে আসো, তাইলে স্মুথলি বুঝতে পারবা। আর যারা একাডেমিকে একটু আধটু পড়া ছিল, তোমাদেরকে আমি ক্লাসের মধ্যে 8.1, 8.2, 8.3 যেভাবে পড়াবো, শুধু ক্লাসে করানো ম্যাথ, বই থেকে বোর্ডে আসা ম্যাথ গুলা এবং ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, এতটুকু প্রিপারেশনই স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যায় 20-এ 20 পাওয়ার জন্য এনাফ। তবে স্থিতিবিদ্যা গতিবিদ্যা থেকে কিন্তু 3টাও আসতে পারে, 2টা তো মিনিমাম আসবে, 3টাও চলে আসতে পারে বুয়েটে, যে 20-এ 20 বা 30-এ 30 পাওয়া যাবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসটা কিন্তু 4 ঘন্টার হবে, আমি বলে রাখলাম। আগামী ক্লাসে আমরা পড়বো 8.3 বা 8-এর সি, ওখানে কয়েকটা এক্সট্রা সিলেবাসের বাইরের কয়েকটা টপিক পড়াইতে হবে। সিলেবাসের বাইরে মোমেন্ট, কাপল, এগুলো আমাদের এইচএসসি সিলেবাসে নাই, বাট পূর্বের সিলেবাসে ছিল, পুরাতন সিলেবাসে ছিল, এখনো বুয়েট ভর্তি পরীক্ষায় চলে আসে। এই জন্য আগামী ক্লাসটা 4 ঘন্টা লাগবে। সবাই একটু ধৈর্য দিয়ে চলে আসবে, রবিবার রাতে সুন্দর মতো কভার করে দেবো। ঠিক আছে, টাটা।